হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার ফিজিক্স ফার্স্ট পেপারে নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করতেছি ভাই, যেটার নাম হচ্ছে আমাদের তরঙ্গ ও শব্দ। সো আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা একদম ডিটেলসে পড়বো, সো যেন তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। তবে অবশ্যই আমি একটা জিনিস বলবো যে এই চ্যাপ্টার শুরু করার আগে তুমি যেন অবশ্যই চ্যাপ্টার 8 অর্থাৎ সরল ছন্দের স্পন্দন বা সিম্বল হারমোনিক মোশন যেটা আছে সেটা যেন তুমি পড়ে আসো, কারণ ওইটা না পড়লে কিন্তু তুমি এখানে অনেক কিছুই বুঝবা না। আচ্ছা, আমি তো অলরেডি এটা সবগুলো মানে লেকচার ইউটিউব আপলোড দিয়ে দিছি, সো আশা করি তোমরা এখান থেকে এটা দেখে ফেলবা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার ভাই ফেসবুক গ্রুপ, আশা করি তোমরা এখানে জয়েন দেওয়া আসো। তো চলো আমরা হচ্ছে আজকে আমাদের টপিকে স্টার্ট করি, যে টপিকটার নাম হচ্ছে আমাদের এখানে এই তরঙ্গ ও শব্দ চ্যাপ্টারটার নাম। আচ্ছা, আমরা প্রথমে একদম বেসিক থেকে স্টার্ট করব। সো আমাদের এই জন্য প্রথম যে টপিকটা আমরা পড়বো এটার নাম হচ্ছে আমাদের তরঙ্গ। আমরা একদম গোড়া থেকে স্টার্ট করব। সো আমরা প্রথমে যে টপিকটা পড়বো এটার নাম হচ্ছে আমাদের তরঙ্গ, যেটা ইংলিশ নামকে আমরা বলি ওয়েভ। আচ্ছা, তোমরা তরঙ্গ জিনিসটা অনেকটা 9-10 অনেকে পড়ে আসছো, সো হয়তো যারা 9-10 পড়ো নাই তাও কোনো সমস্যা নেই, আমি একদম শুরু থেকেই পড়াচ্ছি। আচ্ছা, তরঙ্গ জিনিসটা কি? তরঙ্গের আমি একটা এক্সাম্পল দিই। সেটা এক্সাম্পল হচ্ছে তোমরা অনেকেই হয়তো স্টেডিয়ামে গিয়ে ক্রিকেট খেলা দেখছো বা স্টেডিয়ামে গিয়ে ধরো ফুটবল খেলা দেখছো। তো ওইখানের মধ্যে কি হয়, ওইখানের মধ্যে দর্শকরা কিন্তু মানে অনেক সময় কি করে, যে ডিজে যারা থাকে এরা বলে যে দর্শকদেরকে আপনারা ওয়েভ তৈরি করেন। তো তখন কি হয়, দর্শকরা প্রত্যেকে তাদের নিজ নিজ সিট থেকে একবার উঠে একবার বসে। এই উঠা বসার মাধ্যমে কি হয়, আমরা টিভি স্ক্রিনে যখন দেখি তখন দেখি যে একটা ওয়েভ সৃষ্টি হয়ে যায়। এখানে খেয়াল করে দেখো, কোনো দর্শক কিন্তু তার নিজের জায়গা থেকে কিন্তু অন্য জায়গায় চলে যায় না। এমন কিন্তু না যে একটা দর্শক তার সিট থেকে উঠে দৌড়ায় দৌড়ায় ডানে চলে যাচ্ছে, এরকম কিন্তু না। সে তার সিটেই আছে, মানে প্রত্যেকটা দর্শকই তাদের নিজস্ব সিটেই আছে। জাস্ট একজন উঠতেছে, তার পাশের জন নামতেছে, উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, এভাবে করতেছে জিনিসটা। অর্থাৎ এখানে যদি তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, প্রত্যেকটা দর্শক কিন্তু তাহলে সিম্পল হারমোনিক মোশন সম্পাদন করতেছে। কেমনে খেয়াল করে দেখো, ধরো এটা যদি একটা দর্শকের সিট হয়, এই দর্শকটা একবার কিন্তু দেখো এখানে উঠতেছে, ধরো দর্শকটা একবার এখানে দাঁড়াইছে, আবার সে এখানে বসে যাচ্ছে, রাইট, আবার উঠতেছে বসতেছে। তাহলে কী হয়, আমরা সবাই জানি সিম্পল হারমোনিক মোশন কীভাবে হয় ভাই, আমরা আগের চ্যাপ্টারেই পড়ে আসছি। আমরা বলছিলাম যে তখন এরকম যে এখানে একটা সাম্য অবস্থা থাকে, এই সাম্য অবস্থাটাকে কেন্দ্র করে একবার এই কণাগুলো উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে, এভাবে করে কী হয় সিম্পল হারমোনিক মোশন সম্পাদন হয়। এভাবে করে এই যে দর্শকরা দেখো, এখানে দর্শকরা তাদের নিজেদের সিটে একবার উঠে একবার বসে, উঠে বসে উঠে বসে, তখন আমাদের কাছে কি মনে হয়, একটা তরঙ্গ চলে যাচ্ছে এখানে। সো এইভাবে প্রত্যেকটা দর্শক এই উঠা বসার মাধ্যমে একটা কী তৈরি করে, এখানে একটা তরঙ্গ তৈরি করে। সেমভাবে তুমি যদি দেখো একটা তরঙ্গের শেপ কীরকম হয় বা তরঙ্গ দেখতে কীরকম হয়, আমরা সবাই জানি আমাদের তরঙ্গগুলো দেখতে এরকম হয়, সাইন ওয়েভের মতো। তরঙ্গগুলো দেখতে কীরকম হয়, এরকম হয়। তো এখানের মধ্যে কী থাকে, অনেকগুলো কণা থাকে। এখানে একটা কণা আছে, এইখানে একটা কণা আছে, সাপোজ ধরো এখানে আমি একটু করে আরও এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এইখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এরকম অসংখ্য এখানে তরঙ্গের মধ্যে কি থাকে, আমরা জানি তরঙ্গ হচ্ছে অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। তরঙ্গ অসংখ্য কী হয় ভাই, কণার সমন্বয়ে গঠিত। এইভাবে কী হচ্ছে দেখো, এখানে এই কণাটা এখানে আপ আপ করতেছে, একবার উঠতেছে, আবার এটা উঠতেছে, এটা আর একটু কম উঠতেছে, এটা একদমই উঠে নেই, এটা নিচে নামতেছে, এটাও নিচে নামতেছে, এটাও নিচে নামতেছে, কিন্তু এটা একদমই নামে নাই। তো এইভাবে করে কী হচ্ছে দেখো, একটা তরঙ্গ হচ্ছে অসংখ্য কণার সমন্বয়ে গঠিত, যেই কণাগুলো কী হয় বলতো পরপর আপ ডাউন করতে থাকে। এভাবে করে কী করতে থাকে, আপ ডাউন করতে থাকে। অর্থাৎ এইখানে যে কণাগুলো আছে না, এরা আসলে বেসিক্যালি আপ ডাউন যখন করে, আর আপ ডাউন করলে সেই ধরনের আমরা হচ্ছে যে ভাই তাদের গতিটাকে কি বলি, সিম্পল হারমোনিক মোশন বা সরল জনিত স্পন্দন বলি। তাহলে এখান থেকে আমরা যা বুঝলাম সেটা হচ্ছে যে, আমি যদি তোমাকে দর্শকের উদাহরণ দিয়ে বুঝাইলাম, এই প্রত্যেকটা লাল কণাগুলোকে একটা একটা দর্শক হিসেবে তুমি চিন্তা করতে পারো, যে দর্শকগুলো তাদের সিট থেকে একবার উঠতেছে, আবার দেখো নামতেছে, উঠতেছে নামতেছে, এভাবে করে করে কী হচ্ছে, এখানে একটা তরঙ্গ সৃষ্টি হচ্ছে। এখানে দেখো, এখানে যে এই দর্শকটা এখানে যে দর্শকটা আছে, সে কিন্তু তার জায়গা পরিবর্তন করে এখানে যাবে না, কিন্তু সে কী হবে, এখানে তরঙ্গটা এভাবে করে সে আপ ডাউন করতে থাকবে। আর তরঙ্গটা তখন কণাটা যখন সে আপ ডাউন করতে থাকবে এভাবে, মনে হবে তরঙ্গটা তোমার এখানে চলে যাচ্ছে। ওকে, এভাবে করে তোমার কী সৃষ্টি হয় ভাই, তরঙ্গ সৃষ্টি হয়। তাহলে এখান থেকে আমরা কয়েকটা পর্যবেক্ষণ লিখতে পারি। আমাদের প্রথম পর্যবেক্ষণটা হবে যে আমাদের যে তরঙ্গগুলো থাকে না, এরা হচ্ছে অসংখ্য কণা দিয়ে গঠিত। তাহলে আমাদের প্রথম পর্যবেক্ষণ কী হবে, তরঙ্গ অসংখ্য কণা দিয়ে গঠিত। যেমনটা তুমি দেখো স্টেডিয়ামের মধ্যে তাহলে যে তরঙ্গটা বা ওয়েভটা সৃষ্টি হয়, সেটা কী দিয়ে গঠিত, ওই যে অসংখ্য দর্শক দিয়ে গঠিত। কারণ দর্শকরা তাদের হচ্ছে সিট থেকে একবার উঠানামার মাধ্যমে এই তরঙ্গটাকে তারা সৃষ্টি করতেছে, রাইট।
আর আরেকটা মজার ব্যাপার, তাহলে কি আরেকটা আমরা কি পর্যবেক্ষণ করলাম এখান থেকে, যে তরঙ্গের মধ্যে যে কণাগুলো আছে প্রত্যেকটা কণা সেটা কি করতেছে, আপ ডাউন করতেছে না এভাবে করে করে। এখানে খেয়াল করে দেখো, এখানে এখানে যেটা হবে আসলে, এখানের মধ্যে এই তরঙ্গটা এ উঠতেছে, এ উঠতেছে, এ নামতেছে, এ নামতেছে, নামতেছে, এভাবে আপ ডাউনের মাধ্যমে আসলে বেসিক্যালি কী হচ্ছে দেখো তো, এই যে তরঙ্গটা সেটা এই যে কোনো একটা দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। ধরো যাক ভি ব্যাগে এদিকে কী হচ্ছে, অগ্রসর হচ্ছে। তার মানে এখান থেকে আমরা আরেকটা জিনিস এখানে বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে কি, এখানে তরঙ্গের মধ্যে যে কণাগুলো থাকে এরা কি করে, এরা হচ্ছে প্রত্যেকটা কণায় সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন সম্পাদন করে। আমরা এখানে তাহলে কি বলতে পারি, প্রতিটি কণা উঠানামা করার মাধ্যমে তরঙ্গের সৃষ্টি করে, তরঙ্গের সৃষ্টি করে, অর্থাৎ অর্থাৎ প্রতিটি কণা সরল ছন্দিত স্পন্দন, সরল ছন্দিত স্পন্দন বা যেটাকে আমরা ইংলিশে বলি সিম্পল হারমোনিক মোশন সম্পাদন করে। ওকে, তাহলে আমরা এখান থেকে দুইটা ইম্পর্টেন্ট জিনিস শিখলাম ভাই। সেটা কী কী শিখলাম, সেটা হচ্ছে যে এখানের মধ্যে এখানে তরঙ্গটা হচ্ছে অসংখ্য কণা দিয়ে গঠিত, আর এই কণাগুলো কী করে, প্রত্যেকটা নিজেরা তাদের নিজ নিজ জায়গা থেকে কিন্তু সিম্পল হারমোনিক মোশন সম্পাদন করে। আরেকটা এখান থেকে তাহলে আমরা আরেকটা পয়েন্ট আইডেন্টিফাই করতে পারি। এখানে আমি তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে কোনো দর্শক কিন্তু এমন করে না যে তার সিট থেকে উঠে দৌড়ায় হচ্ছে কোনো একটা দিকে কিন্তু গতিশীল হয় না। সে কি করে, তার নিজের সিটে থেকেই, তার নিজের অবস্থান থেকেই কিন্তু সে আপ ডাউন করে। অর্থাৎ এখান থেকে আরেকটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে কণাগুলো তাদের নিজের জায়গা পরিবর্তন না করে নিজস্ব স্থান থেকে কিন্তু সিম্পল হারমোনিক মোশন সম্পাদন করে। তাহলে এখান থেকে আমরা আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট লিখতে পারি, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে তোমার এরকম যে কণাগুলো তাদের নিজেদের জায়গা পরিবর্তন না করে, কণাগুলো তাদের নিজেদের জায়গা পরিবর্তন না করে নিজস্ব স্থান হতে সিম্পল হারমোনিক মোশন সম্পাদন করে, বা সরল ছন্দিত স্পন্দন আর কি। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো, এসএইচএম মানে সিম্পল হারমোনিক মোশন সম্পাদন করে। আচ্ছা, এটা গেছে আমাদের 3 নাম্বার পয়েন্ট। আশা করি আমরা এটা জিনিসটা বুঝতে পারছি। এবার আমি একটা আগে পয়েন্ট লিখে দিই, পরে জিনিসটা আমি বোঝাচ্ছি তোমাদেরকে। তোমরা 9 10-এ কিন্তু পড়ে আসছো, আমরা কি পড়ে আসছি দেখো, আমরা 9 10-এর মধ্যে পড়ছি যে তরঙ্গ হচ্ছে যে তাতে এমন অনেকগুলা কণার সমন্বয়ে গঠিত, যারা হচ্ছে যে ভাই মানে নিজেরা জায়গা পরিবর্তন করে না, কিন্তু তরঙ্গের মাধ্যমে কি হয়, এক স্থান থেকে আরেক স্থানে শক্তি সঞ্চালিত হয়। দেখো আমরা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখতে পারি এখানে, যে তরঙ্গের মাধ্যমে এক স্থান হতে আরেক স্থানে শক্তি সঞ্চালিত হয়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে তরঙ্গের মাধ্যমে এক স্থান হতে আরেক স্থানে কি হয়, শক্তি সঞ্চালিত হয়। ওকে, আচ্ছা, তাহলে এখন তুমি বলতে পারো যে ভাই আপনি এটা কীভাবে বলছেন, আমাকে একটা এক্সাম্পল দেন, আমি বুঝতে যাচ্ছি। আমি এখানে তরঙ্গগুলো তাদের নিজেদের জায়গা পরিবর্তন করতেছে না, নিজেদের জায়গা থেকে উঠানামা করতেছে, কিন্তু এরকম উঠানামার মাধ্যমে তারা কীভাবে হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে শক্তি সঞ্চালিত করে, মানে আলটিমেটলি তরঙ্গটা কীভাবে এক স্থান থেকে আরেক স্থানে শক্তি সঞ্চালিত করে, একটা এক্সাম্পল দেন আমাকে। তোরা এক্সাম্পল দিয়ে আসো। তোমরা নিশ্চয়ই নিজেদের গ্রামের বাড়িতে কখনো না কখনো গেছো, তো গ্রামের বাড়িতে ধরো এখানে ধরো একটা পুকুর আছে, এই পুকুরটা হচ্ছে একদম শান্ত একটা পুকুর, মানে এই পুকুরে ধরো এখন কোনো ঢেউ নাই। ওকে, একদম শান্ত অবস্থায় আছে। তুমি কি করছো, একটা কাগজের নৌকা বানাইছো, কাগজের নৌকা বানিয়ে এই নৌকাটাকে সাপোজ ধরো সামহাও তুমি হচ্ছে যাবে কোথায় রেখে দিছো, এই যে পুকুরের এখানে রেখে দিছো। ধরো তুমি এখানে একটা কাগজের নৌকা বানাইছো, আর এই কাগজের নৌকাটাকে তুমি কি করছো, এখানে হচ্ছে ভাই পুকুরের মধ্যে রেখে দিছো, এভাবে পুকুরের পানিতে। এখন খেয়াল করে দেখো, এখানে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে পুকুরের মধ্যে কিন্তু এখানে কোনো স্রোত নাই আর কি। হ্যাঁ, পুকুরের মধ্যে এখানে কোনো এখনও স্রোত নাই, তার মানে এটা হচ্ছে একটা শান্ত পুকুর,
তার মানে এটাকে আমি বলতেছি এটা একটা কি শান্ত পুকুর, অর্থাৎ এটার মধ্যে কোনো এখনো স্রোত নাই। তো তুমি এখানে কি করছো, একটা কাগজের নৌকাকে রাখছো, তুমি এখানে একটা কাগজের নৌকা রাখছো। ওকে, আচ্ছা এইবারে তুমি কি করছো, এখান থেকে তুমি এখানে দাঁড়াইছো, ধরো তুমি এখানে একটা গাছ আছে, সাপোজ ধরো এখানে একটা গাছ আছে, তুমি গাছের ডালে দাঁড়ায় এখান থেকে একটা পাথর ছুঁড়ে মারছো। কোথায় ছুঁড়ে মারছো পাথরটাকে, ধরা যাক এই পানিতে ছুঁড়ে মারছো, এখানে এখানে একটা পাথর ছুঁড়ে মারছো। তাহলে সিচুয়েশনটা তোমাকে আমি আরেকবার বুঝাই, সেটা হচ্ছে তোমার কাছে ধরো একটা, তুমি বাড়িতে গেছো, একটা শান্ত একটা পুকুর, মানে এই পুকুরে কোনো এখনো স্রোত নাই, তুমি এখানে একটা কাগজের নৌকা রাখছো। কাগজের নৌকা রাখার পরে তুমি গাছে উঠে ধরো গাছ থেকে একটা কী মারছো, এখানে পাথর মারছো, নৌকার উপরে মারো নাই, নৌকার আগে মারছো আর কি, পানিতে মারছো। তখন কি হবে, এই নৌকাটা কিন্তু এই যে ফার্স্ট অফ অল কী হবে দেখো, তুমি যে মুহূর্তে পাথরটাকে যখন পানিতে মারবা, পানিতে কিন্তু ঢেউ তৈরি হবে, আর ওই ঢেউগুলো তৈরি হওয়ার মাধ্যমে এই নৌকাটা কিন্তু কী হবে বলো তো, এদিক দিয়ে কিন্তু অগ্রসর হবে, নির্দিষ্ট একটা ব্যাগে কী হবে, এদিকে অগ্রসর হবে। তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানের মধ্যে খেয়াল করে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানের মধ্যে প্রথমে এই যে নৌকাটা ছিল সে কিন্তু স্থির ছিল, আর পানির মধ্যে যেহেতু কোনো ঢেউ ছিল না, তাহলে পানির মধ্যে কিন্তু কোনো তরঙ্গ সৃষ্টি হয় নাই। ওকে, কিন্তু যেই মুহূর্তে তুমি এখানে পাথরটাকে তুমি যখন যেই মুহূর্তে পানিতে মারবা, পানির মধ্যে এটা কী তৈরি হয়েছে, একটা তরঙ্গ তৈরি হয়েছে, আর ওই তরঙ্গের তরঙ্গ যে এখানে তৈরি হয়েছে, তাহলে খেয়াল করে দেখো, তরঙ্গের যদি কোনো শক্তি না থাকতো, মানে তরঙ্গ যদি কোনো শক্তি সঞ্চালিত না করতো, তাহলে কিন্তু এই নৌকাটা কিন্তু তার নিজ জায়গা থেকে পরিবর্তন হইতো না। কেন, কারণ নৌকাটাকে তুমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চাও, সেটাকে কিন্তু কী লাগবে, শক্তি দেওয়া লাগবে। সাপোজ তুমি চিন্তা করো না, এখানে ধরো কাগজের নৌকা বানাইছো, তুমি যদি বাইরে থেকে এটাকে এনার্জি না দাও, এটা কিন্তু কখনোই এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। তাহলে এই নৌকাটাকে যদি এক জায়গা থেকে তুমি আরেক জায়গায় নিতে চাও, অবশ্যই অবশ্যই এনার্জি দেওয়া লাগবে। তুমি যেই মুহূর্তে এখানে পাথরটাকে যখন পানিতে মারছো, পানির মধ্যে তখন ঢেউ তৈরি হয়েছে বা তরঙ্গ তৈরি হয়েছে, পানির তরঙ্গ তৈরি হয়েছে, আর ওই পানির তরঙ্গের কারণে এই নৌকাটা দেখবা ভেসে ভেসে যে কোনো একটা দিকে, ডান দিকে বলো বা বাম দিকে চলে যাচ্ছে। এটা দ্বারা আমরা কি বুঝলাম, এটা দ্বারা আমরা বুঝলাম যখনই এখানে পানির মধ্যে যখন তরঙ্গ সৃষ্টি হয়েছে, ওই তরঙ্গের মধ্যে নিশ্চয়ই এনার্জি আছে, কারণ সেটা নিশ্চয়ই এনার্জিকে বহন করে নিয়ে যাচ্ছে। যদি সেটা এনার্জিকে বহন করে নিয়ে না যাইতো, তাহলে কিন্তু কাগজের নৌকাটা কিন্তু কোনো দিকে যাইতো না। সাপোজ তুমি চিন্তা করো না, এই কাগজের নৌকাটা চলার জন্য তো কী দরকার, এনার্জি দরকার, তাহলে সে এনার্জিটা পাচ্ছে কোত্থেকে, এই পানিতে যে তরঙ্গ সৃষ্টি হচ্ছে তার থেকে পাচ্ছে। অর্থাৎ অবশ্যই অবশ্যই তরঙ্গের মাধ্যমে কি হয়, এক স্থান থেকে আরেক স্থানে কিন্তু শক্তি সঞ্চালিত হয়। যদি এনার্জি সঞ্চালিত না হইতো, তাহলে কিন্তু এই নৌকাটা কখনোই তোমার হচ্ছে ডানে বা বামে যাইতো না। কারণ যদি সাপোজ আমি তো বললামই, এই নৌকাটাকে যে কোনো একটা দিকে যাইতে হলে অবশ্যই অবশ্যই এনার্জি লাগবে, তাহলে এটা এনার্জি পাচ্ছে কোত্থেকে, এই তরঙ্গ থেকে। তাহলে আমরা এখানে কি বুঝলাম, তরঙ্গের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে শক্তি সঞ্চালিত হয়। আশা করি তোমরা এক্সাম্পলটা এখানে বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমি একটু করে একটা কাজ করি, এইটাকে আমি লেখাটাকে নিচে নামাই দিই, এই লেখাটাকে আমি নিচে নামাই দিই। আশা করি তোমরা এক্সাম্পলটা বুঝতে পারছো, এবং যে কেন তোমার হচ্ছে ভাই এই তরঙ্গের মাধ্যমে কি হয়, এক স্থান থেকে আরেক স্থানে শক্তি সঞ্চালিত হয়, এই ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আসো, আমাকে যদি পরীক্ষায় সংজ্ঞা জিজ্ঞেস করে যে তরঙ্গ কাকে বলে, সাপোজ আমাকে যদি কোয়েশ্চনে জিজ্ঞেস করে সংজ্ঞা লিখো, তাহলে আসলে আমরা তোমাকে সংজ্ঞাটাও লিখে দিই। এই যে 4টা পয়েন্ট আমরা লিখে দিছি, এই 4টা পয়েন্ট থেকে তুমি কি করতে পারো, তরঙ্গের সংজ্ঞাটাকে বের করতে পারো। তরঙ্গের সংজ্ঞা কী হবে, আমরা বলতে পারি এরকম, কোনো একটা মাধ্যমে কণাগুলোর স্থানান্তর ছাড়া, মানে কারণ এটা তো নিজের জায়গা পরিবর্তন করতেছে না, তাহলে আমরা বলতে পারি কোনো মাধ্যমে কণাগুলোর স্থানান্তর ছাড়া পর্যাবৃত্ত আন্দোলনের মাধ্যমে শক্তি সঞ্চালিত হলে এ পর্যাবৃত্ত আন্দোলনের সমষ্টিকে তরঙ্গ, বা যেটাকে আমরা বলছি ওয়েভ
বলে। তাহলে ভাই তরঙ্গের ডেফিনেশনটা কি দাঁড়ালো, যে কোনো একটা মাধ্যমের মধ্যে তোমার হচ্ছে যে কণাগুলোর স্থানান্তর ছাড়া তারা কিন্তু এই যে দেখো এই যে এখানে যে কণাটা আছে, এই যে আমি যদি এখানে একটু করে দেখাই, এখানের মধ্যে সাপোজ ধরো যে কণাটা থাকবে এখানের মধ্যে, এই কণাটা কিন্তু কখনো ডানেও যাবে না বামেও যাবে না, জাস্ট কী করবো বলো তো, নিজ জায়গা থেকে কিন্তু এভাবে করে আপ ডাউন করতে থাকবে। ওকে, তাহলে এইখানে যে কণাটা আছে সেটা কিন্তু ডানে বামে যাচ্ছে না। তাহলে এখানে আমরা এই জন্য বলতেছি যে কোনো মাধ্যমে কণাগুলোর স্থানান্তর ছাড়া, মানে নিজেদের জায়গা পরিবর্তন করবে না, পর্যাবৃত্ত আন্দোলনের মাধ্যমে। ওই যে সিম্পল হারমোনিক মোশন, এটাতে একটা পর্যাবৃত্ত আন্দোলন ছিল, আপ ডাউন করা আন্দোলনের মাধ্যমে যদি শক্তি সঞ্চালিত হয়, শক্তি সঞ্চালিত সেটা আমরা মাত্র বুঝতে পারলাম, কারণ যদি শক্তি সঞ্চালিত না হইতো তাহলে কিন্তু এই কাগজের নৌকাটা কিন্তু চলতো না। তো এই শক্তি সঞ্চালিত হলে এই পর্যাবৃত্ত আন্দোলনের সমষ্টিকে আমরা কি বলতে পারি, তরঙ্গ বা ওয়েভ বলতে পারি। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই টপিকটা। আসলে এরপর আমরা আলোচনা করি তরঙ্গের প্রকারভেদ নিয়ে। দেখো আমরা সবাই নিশ্চয়ই জানি মাধ্যমের ভিত্তিতে, মানে অনেকগুলো এমন তরঙ্গ আছে যাদের চলাচলের জন্য কোনো মাধ্যম দরকার হয়, আবার অনেকগুলো এমন তরঙ্গ আছে যাদের চলাচলের জন্য কোনো মাধ্যম দরকার হয় না। যেরকম মাধ্যম দরকার হয় নাকি হয় না এটার ভিত্তিতে আমরা তরঙ্গকে দুই ভাগে ভাগ করতে পারি। আমরা সবাইগুলো পড়ে আসছি 9 10-এ, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ ছিল, আর একটা তোমার ছিল বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে এখানে আমরা বলতে পারি মাধ্যমের ভিত্তিতে তরঙ্গ দুই ধরনের হতে পারে। তরঙ্গ দুই ধরনের হতে পারে, যথা এক নাম্বারটাকে আমরা বললাম মাত্র ভাই যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ ভাই, যান্ত্রিক তরঙ্গ জিনিসটা কি? যান্ত্রিক তরঙ্গ হচ্ছে যাদের সঞ্চালনের জন্য তোমার কি দরকার, মাধ্যম প্রয়োজন, সেটাকে আমরা কি বলতে পারি, যান্ত্রিক তরঙ্গ বলতে পারি। তাহলে আমরা এখানে যান্ত্রিক তরঙ্গের ডেফিনেশন বলতে পারি, যে সকল তরঙ্গের সঞ্চালনের জন্য মাধ্যম দরকার তাকে যান্ত্রিক তরঙ্গ বলে। অথবা আমি যদি সংক্ষেপে লিখি, আমরা লিখবো এরকম, যাদের সঞ্চালনের জন্য মানে চলাচলের জন্য মাধ্যম প্রয়োজন, মানে মাধ্যম ছাড়া এই তরঙ্গগুলা চলতে পারে না। তো এরকম যদি এক্সাম্পল দিই আমরা, এক্সাম্পল কি, একটা এক্সাম্পল দিতে পারে শব্দ তরঙ্গ। কেন? কারণ শব্দ তরঙ্গ চলাচলের জন্য অবশ্যই কোনো মাধ্যম দরকার হবে। যদি কোনো মাধ্যম না থাকে তাহলে কিন্তু শব্দ তরঙ্গ তৈরি হইতে পারবে না, মানে চলতে পারবে না। তারপর ধরো পানির তরঙ্গ, পানির মধ্যে যে তরঙ্গটা সৃষ্টি হয়, তো পানি না থাকলে কি পানির মধ্যে তরঙ্গটা সৃষ্টি হবে না? তাহলে এই যে পানি মাধ্যম লাগতেছে। তারপরে চিন্তা করতে পারো স্প্রিংয়ে সৃষ্ট তরঙ্গ, সবই হচ্ছে যান্ত্রিক তরঙ্গের এক্সাম্পল। আরেকটা ভালো এক্সাম্পল কি হতে পারে, টানা তারে কম্পন। এটাও মাধ্যম না থাকলে তৈরি হইতো না, টানা তারে কম্পন। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই টানা তারে কম্পন কিভাবে সৃষ্টি হয়? চলো আসলে দেখাই তোমাকে। তো সাপোজ ধরো এখানে একটা পিলার আছে, তারপর ধরো এখানে আরেকটা পিলার আছে, আর তুমি কি করছো, এখানে একটা তারকে নিছো, তারকে একদম টান করে লাগাইছো। একটা তারকে তুমি একদম কি করছো, এখানে টান করে লাগাইছো। তো তারপরে তুমি যদি এই তারের একদম ধরো এই মাঝখান বরাবর উপরে এটাকে যদি একটু ফোর্স দিয়ে যদি টেনে ছেড়ে দাও, এটাকে যদি একটু উপরে যদি টেনে যদি ছেড়ে দাও, তখন তোমার দেখবা এই তারটা হচ্ছে যে এই ডট লাইন বরাবর একবার উঠতেছে, আবার এই ডট লাইন বরাবর একবার নিচে নামতেছে। অর্থাৎ তাহলে এখানে যেটা হবে, এই তারটা এখানে টান করে লাগানো ছিল, তুমি এটাকে একদম ফোর্স দিয়ে, তুমি হচ্ছে যে সামান্য ফোর্স দিয়ে উপরে টেনে ছেড়ে দিছো, তখন এটি কি করতে থাকবে, তারটা এভাবে করে আপ ডাউন করতে থাকবে। ওকে, তার মানে এখানে এটার মধ্যে কি তৈরি হচ্ছে, একটা তরঙ্গ তৈরি হচ্ছে। তো এটাকে আমরা বলি টানা তারে কম্পন। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। আচ্ছা, এখানে দেখো, এখানে খেয়াল করে দেখো তরঙ্গটা সৃষ্টি হচ্ছে কোন দিকে। তরঙ্গ তুমি যখন এখানে ফোর্স দিছো কিন্তু উপরের দিকে, এই যে ফোর্সটা দিছো তুমি উপরের দিকে, আর তরঙ্গটা দেখো এখানে এভাবে করে একটা তরঙ্গ সৃষ্টি হচ্ছে, এখানে এভাবে করে একটা তরঙ্গ সৃষ্টি হচ্ছে। তার মানে আমার তরঙ্গের সরণ কোন দিকে হচ্ছে, এক্স অক্ষের দিকে, কারণ দেখো তরঙ্গটা এক্স অক্ষের দিকে আগায় যাচ্ছে। আর এখানে তোমার ফোর্সটা দিছিলে কোন দিকে, তুমি উপরের দিকে। তার আমি তোমাকে আরেকবার বুঝাই বলি, এখানে কাহিনী কী হিসেবে, এখানে একটা তার টান করে তুমি লাগাইছো, টান করে লাগানোর পরে তুমি সামান্য এই ফোর্স দিয়ে এটাকে উপরে টেনে ছেড়ে দিছো, তখন এটা কী করতে থাকবে, এভাবে করে এখানে একটা আপ ডাউন করতে থাকবে, এরকম ডট লাইন বরাবর, রাইট? এটা এভাবে করে আপ ডাউন করতে থাকবে, অর্থাৎ এর মধ্যে একটা তরঙ্গ সৃষ্টি হবে। আর এই তরঙ্গটা ধরো এদিকে এক অক্ষের দিকে চলে যাচ্ছে। তাহলে আমাকে একটু করে বলতে পারবা এটা কি আর কম্পন নাকি অনুদৈর্ঘ্য কম্পন, মানে লম্বিক তরঙ্গ ছিল বা লম্বিক কম্পন ছিল?
দেখো এগুলো আমরা একটু করে পড়বো, একটু পরে পড়বো, জাস্ট আমি এখানে তোমাকে জানিয়ে রাখলাম। তাহলে এখানে কী হয়েছে ভাই, যে এই এখানে একটা তার টান টান করে লাগানো ছিল, তুমি এখানে একটা ফোর্স দিয়ে এটাকে ছেড়ে দিছো, তখন এটা আসলে উপরে নিচে আপ ডাউন করতে থাকবে, আর এখানে তখন এরকম একটা তরঙ্গ সৃষ্টি হয়ে যাবে। যে যেই তরঙ্গটাকে তুমি কি বলতেছো, টানা তারে আর কম্পন। ওকে, আচ্ছা, আশা করি আমরা এটা বুঝতে পারছি। এরপর আসো আমরা যদি দেখি 2 নাম্বার মাধ্যমের ভিত্তিতে, সেটা হচ্ছে আমাদের বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। ভাই বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ জিনিসটা কি, যে যেই তরঙ্গ চলাচলের জন্য কোনো কি দরকার হয় না, মাধ্যম প্রয়োজন হয় না, তাদেরকে আমরা বলবো এই বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। অর্থাৎ আমরা লিখতে পারি যাদের সঞ্চারণের জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না, যাদের সঞ্চারণের জন্য মাধ্যম প্রয়োজন হয় না, তাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। এটার এক্সাম্পল কী হতে পারে, এটার এক্সাম্পল কী হতে পারে? এক্সাম্পল অনেকগুলো আছে। আমরা সবাই জানি মাইক্রোওয়েভের যে র্যাগুলো আছে ওগুলো কিন্তু কোনো মাধ্যম দরকার হয় না। তারপরে তোমার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেগুলো আছে, মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেগুলো আছে, অর্থাৎ ওই যে তোমার বিভিন্ন বেতার থাকে না, ওইখানের মধ্যে কি হয়, ওইখানের মধ্যে যে অ্যান্টেনাগুলো থাকে, অ্যান্টেনার মধ্যে আমরা জানি অ্যান্টেনা থেকে কী ওয়েভ বের হয়, ওইখানে যে ওয়েভগুলো থাকে এগুলোকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলি, বা সংক্ষেপে এটাকে আমরা ইএম ওয়েভও বলি। ইএম ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। অথবা আমরা যে কিছুক্ষণ আগে বললাম বেতার তরঙ্গ যেগুলো আছে, এগুলো কিন্তু সব কিন্তু তোমার হচ্ছে ভাই বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, কারণ এদের চলাচলের জন্য কোনো কি দরকার হয় না, মাধ্যম প্রয়োজন হয় না। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। তো এরপরে যেমনটা আমরা বলতেছিলাম, এই যে যান্ত্রিক তরঙ্গ যেটা আছে না ভাই, যান্ত্রিক তরঙ্গকে আরও ফার্দার 2টা পার্টে ভাগ করা যায়। যান্ত্রিক তরঙ্গ যেটা ছিল, যেটাকে আমরা মেকানিক্যাল ওয়েভ বলতাম, এটাকে আমরা চাইলে ফার্দার আরও 2 ভাগে ভাগ করতে পারি। এটাকে চাইলে কি কি 2 ভাগ হইতে পারে, একটাকে আমরা বলি হচ্ছে তোমার ভাই অনুপ্রস্থ বা আর তরঙ্গ, অনুপ্রস্থ বা আর তরঙ্গ, আর আরেকটাকে আমরা বলি হচ্ছে তোমার ভাই অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ, অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ, অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। তার মানে যান্ত্রিক তরঙ্গকে আরও ফার্দার 2টা পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে ভাই অনুপ্রস্থ বা আর তরঙ্গ, আর একটা হচ্ছে ভাই অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। এখন কোয়েশ্চন হচ্ছে ভাই অনুপ্রস্থ বা আর তরঙ্গ কী ছিল, আমাদের 9 10-এ পড়ে আসছিলাম, আমরা বলছিলাম এরকম যে বল যেদিকে প্রয়োগ করব তরঙ্গের সরণ যদি তার লম্ব বরাবর ঘটে, সেটাকে আমরা কি বলতাম, অনুপ্রস্থ বা আর তরঙ্গ বলতাম। তাহলে যদি আমি সংক্ষেপে এখানে লিখি, আমরা এখানে লিখতে পারবো এরকম যে বল যেদিকে প্রয়োগ করা হবে তরঙ্গের সরণ যদি তার সাথে লম্ব দিকে, তরঙ্গের সরণ যদি তার সাথে লম্ব দিকে ক্রিয়াশীল থাকে, লম্ব দিকে ক্রিয়াশীল থাকে, তাই হচ্ছে তোমার আর তরঙ্গ, তাই হচ্ছে তোমার হচ্ছে ভাই আর তরঙ্গ। ওকে, আবার তোমার বল যেদিকে প্রয়োগ করা হবে তরঙ্গের সরণ যদি তার মানে একই দিকে থাকে, যদি সেম দিকে থাকে, বল যেদিকে প্রয়োগ করা হবে তরঙ্গের সরণ যদি তার সাথে একই দিকে ক্রিয়াশীল থাকে, সরণ যদি তার সাথে একই দিকে ক্রিয়াশীল থাকে, তবে সেটা কি তরঙ্গ, ওই যে অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ, অনুদৈর্ঘ্য বা লম্বিক
তরঙ্গ। তাহলে দেখো তো এই যে আমরা এখানে কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দিছিলাম, এটি কি তোমার আর তরঙ্গ নাকি লম্বিক তরঙ্গ? খেয়াল করে দেখো, তুমি ফোর্সটাকে দিছো হচ্ছে, দেখো এই ফোর্স যেটা ছিল বল, এটাকে দিয়েছিল তুমি উপরের দিকে, আর এখানে তরঙ্গ যেটা সেটা হচ্ছে এক অক্ষের দিকে এভাবে করে চলে যাচ্ছিল। তাহলে এই ফোর্স সেটাকে দিয়েছো তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর, আর তরঙ্গ যাচ্ছে এক অক্ষ বরাবর। তাহলে দুইটার মধ্যে কি 90 ডিগ্রি ডিফারেন্স আছে না, মানে 90 ডিগ্রি কোণে কিন্তু একে অপরের সাথে ক্রিয়াশীল অবস্থায় আছে। তাই অবশ্যই এটা কি কম্পনের এক্সাম্পল? আর কম্পন। অবশ্যই এখানে কি করছে ভাই? আর কম্পন করছে। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ভাই আমাকে আর কম্পন আর অনুদৈর্ঘ্য কম্পনের আরও কয়েকটা এক্সাম্পল দেখান যেটা থেকে পরীক্ষায় আসে। চলো আসো এক্সাম্পল দেখি, আসো আমরা আসো দুইটা এক্সাম্পল দেখি এখানে। সেটা হচ্ছে এরকম যে সাপোজ তোমার কাছে এখানে একটা ইউ আকৃতির একটা ধরো নল আছে, তুমি ইউ আকৃতির নলটাকে এভাবে রাখছো। এই এক্সাম্পলটা কিন্তু ভালো করে লক্ষ্য করো, কারণ এটা থেকে কিন্তু কোয়েশ্চন আসে। এটা তোমার কিন্তু কোয়েশ্চন থাকবে, এই চিত্র দেওয়ার পরে বলে দিবে এখানে এখানে তোমার হচ্ছে যে ভাই এখানে আর কম্পন নাকি অনুদৈর্ঘ্য কম্পন, মানে কোনটা সৃষ্টি হয়েছে সেটা তোমাকে জিজ্ঞেস করবে। ওকে, সো তোমার এই চিত্রটা এখানে ভালো করে বুঝতে হবে। এখানে আমরা কি করছি, একটা ইউ আকৃতির একটা নলকে নিছি। ইউ আকৃতির নল নেওয়ার পরে এই ইউ আকৃতির নলের সাথে একটা তারকে এভাবে আমরা গিট মারছি। আমরা কি করলাম, এখানে আমরা একটা ইউ আকৃতির নলকে নিলাম। ইউ আকৃতির নল নেওয়ার পর এখানে একটা তারকে আমরা কি করছি, এখানে একটা গিট মারছি, এখানে আমরা গিট মেরে দিছি। আরেকটা যেটা করছি, এখানে এই তারের আরেক প্রান্তের সাথে এখানে আমরা একটা কপিকল রাখছি। কপিকল জিনিসটা কি? কপিকল জিনিসটা হচ্ছে যে আমরা সবাই জানি, ওই যে আমরা বিভিন্ন সময় গ্রামে দেখছি ওই নলকূপ থাকে না, ওই যে কুয়া থাকে, যেগুলো কুয়া থেকে কি করে ওইখানের মধ্যে সুতা দিয়ে টেনে টেনে পানি তুলে, তো ওইখানে উপরে দেখবে একটা কপিকল লাগানো থাকে। বেসিক্যালি ওই কপিকলের দুই পাশে কি থাকে বলে, সুতা থাকে। এটা যদি কপিকল হয়, তোমার যেটা হয় এখানে কপিকলের মধ্যে এখানে সুতা থাকে। ধরো এখানে বালতি আছে, আরেক পাশ থেকে আমরা কি করি, এটাকে টেনে ধরে উপরে তুলি। এই যে আরেক পাশ থেকে এটাকে আমরা টেনে ধরে এইভাবে আস্তে আস্তে করে এটা উপরে তুলি। আমরা ফোর্সটা দিয়ে হচ্ছে এদিকে, আর এই বালতিটা উপরে উঠে আসে, রাইট? এটা ছিল আমাদের কপিকল। তো আমরা এখানে কি করছি, এখানে আমরা একটা তারকে নিছি, এটা কিন্তু একটা তার। তো এই তারের সাথে আমরা এখানে একটা তারের এক প্রান্ত আমরা এই ইউ আকৃতির নলে লাগাইছি, আর এক প্রান্ত কি করছি, আমরা কপিকলের সাথে যুক্ত করছি। আর কপিকলটাকে চলো আমি একটু নিচে আঁকি, এখানে কপিকলের সাথে আমরা এখানে যুক্ত করে দিছি। আর আমরা এখানে এরপর এখানে ধরো একটা বস্তু একটা ভর ঝুলাই দিছি। এখানে সাপোজ ধরো এখানে আমি একটা বস্তুকে এখানে রেখে দিছি। ওকে, আচ্ছা, তাহলে এখানে কাহিনী কী হবে দেখো, এখানে এই বস্তুটার একটা নিশ্চয়ই ওজন আছে। তাহলে এই বস্তুটা চাবে এই তোমার হলো যে এখানে পুরো যে সিস্টেমটাকে নিচের দিকে নামায় আনতে। যেহেতু তুমি এখানে গিট দিয়ে দিছো, তাহলে কি করবো বলো তো, তখন এখানে এই যে ইউ আকৃতির নলটা কিন্তু এখানে একটা এই যেহেতু তুমি এখানে গিট দিয়ে দিছো, তাহলে ইউ আকৃতির নলটা কিন্তু এটাকে টেনে ধরে রাখবে এদিকে। তাহলে দেখো এখানে কাহিনী কি হচ্ছে, এই যে এখানে যে একটা কালো বস্তু রাখছো, এটা চাইতেছে যেন এই যে সুতা টোটাল যে সিস্টেমটা যেন নিচে পড়ে যায়। আবার এটাকে যদি গিট দিয়ে রাখছো, তাই এটাকে কি করবে, বামের দিকে টেনে ধরে রাখবে। ফলে এখানে যেটা হবে, আমি সাপোজ ধরে নিচ্ছি যে এই ধরো এখানে টি বলা ধরে টানতেছে এটাকে, কারণ তুমি এখানে হচ্ছে যে এটাকে গিট মারছো, তার মানে এখানে কি হচ্ছে, টান বলটা এদিকে থাকবে। তাহলে এখানে যে টান বল এবং যে এমজি আমি ধরে নিচ্ছি এটা সমান আছে। এখানে আমরা কি ধরে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি যে এখানে আমার টি এবং সাপোজ ধরো কোনো কারণে এমজিটা হচ্ছে সমান অবস্থায় আছে। তখন যেটা হবে, তখন হচ্ছে যে যেহেতু এইটা যেই বলে নিচে টানতেছে, এটাও ঠিক সেম বলে হচ্ছে যে ভাই নিজের দিকে টানতেছে। এর ফলে কী হবে, এটা নিউট্রাল অবস্থায় থাকবে। যেহেতু দোনোটা বল সমান, এটা কী অবস্থায় থাকবে, কপিকলটা নিউট্রাল অবস্থায়। তো নিউট্রাল অবস্থা মানে কি, এটা নিচেও নামবে না, এটা এদিকে নিচেও নামবে না, এটা উপরে উঠবে না, মানে নিউট্রাল অবস্থায় আছে এখন। ওকে, এই হচ্ছে তোমার এখন এখানে অবস্থা। এখন এখানে তোমাকে কোয়েশ্চনে বলছে যে তুমি একটা হাতুড়ি নিছো, সাপোজ ধরো এখানে কি নিছো, এটা হাতুড়ি নিছো। হাতুড়ি নেওয়ার পরে তুমি এই ইয়াটাকে, এই টিউবটাকে তুমি এদিকে তুমি হচ্ছে ধাক্কা দিছো, মানে ফোর্স দিছো আর কি। তাহলে আমি তোমাকে আরেকটু করে ভালো করে বুঝাই, চলো চিত্র এঁকেই বুঝাই। সাপোজ তোমার কাছে এখানে একটা হাতুড়ি আছে, ধরো তোমার কাছে এখানে একটা হাতুড়ি আছে, এটা হচ্ছে তোমার একটা হাতুড়ি। ওকে, তো তুমি যেটা করছো, এই হাতুড়ি দিয়ে এই টিউবটাকে তুমি হচ্ছে একটা আঘাত করছো, ধরো এফ পরিমাণ বল দিয়ে এটাকে কি করছো, টিউবটাকে আঘাত করছো, এদিক দিয়ে এফ পরিমাণ বল দিয়ে এটাকে আঘাত করছো। তো যেই মুহূর্তে টিউবটাকে তুমি আঘাত করবা, এর সাথে সাথে কী হবে দেখো, এখানের মধ্যে এই আঘাত করার ফলে এই ফোর্সের কিছু অংশ কিন্তু এই তারের মধ্যে চলে যাবে।
এর ফলে তখন এখানে কী হবে, তারের মধ্যে এখানে একটা তরঙ্গ সৃষ্টি হবে, তারের মধ্যে এখানে কী তৈরি হবে, একটা এভাবে করে তরঙ্গ সৃষ্টি হবে। রাইট, এখানে খেয়াল করে দেখো এখানে কী হচ্ছে কাহিনি। এখানে আমি তোমাকে আরেকটু বুঝাই বলি। এখানে চলো আমি এই টিটাকে, এই ইয়াটাকে একটু উপরে উপরে দিই, এটাকে চলো আমরা একটু উপরে তুলে দিই। এখানের মধ্যে কাহিনী কী হচ্ছে দেখো, যেই মুহূর্তে তুমি এখানে হাতুড়ি দিয়ে এই ইউ আকৃতির নলটাকে আঘাত করবা, তোমার এখানে তাহলে কী হবে দেখো, এখানে এই যখনই তুমি হাতুড়ি দিয়ে যখন এই ইউ আকৃতির নলটাকে আঘাত করছো একটা ফোর্স দিয়ে, সেই ফোর্সের কিছু অংশ তোমার এই তারের এখানে চলে যাবে। যেহেতু এটা সরাসরি গিট লাগানো, তখন এখানে কী হবে, আর দেখো এটা কিন্তু টানা তার। কিন্তু কেন টানা তার, কারণ দেখো এটা টান টান অবস্থায় আছে, এটাকে টেনে ধরে রাখছে। আবার দেখো এখানে কিন্তু এই বস্তুটাও কিন্তু এটাকে টেনে ধরে রাখছে। আলটিমেটলি এটা একটা কী দাঁড়ালো, তাহলে এটা একটা টানা তার। এটা হচ্ছে তাহলে একটা টানা তার। তখন এখানে কী হবে, একটা এখানে এখানে এভাবে কিন্তু একটা কম্পন তৈরি হয়ে যাবে। রাইট, এভাবে এখানে কিন্তু একটা কম্পন তৈরি হবে। এখানে একটা কম্পন তৈরি হয়ে গেছে, অর্থাৎ কম্পনটা কোন দিকে গেছে, তাহলে এক্স অক্ষের দিকে। তাহলে দেখো তুমি ফোর্সও দিছো এদিকে, এইখানে তারের মধ্যে একটা কম্পন তৈরি হয়েছে, তারের কম্পনটা তৈরি হয়েছে কোন দিকে, এক্স অক্ষের দিকে। তাহলে আমাকে একটু করে বলো তো, এটা কি তোমার এখানে যে তরঙ্গটা সৃষ্টি হয়েছে সেটা কি আর কম্পন হবে, নাকি তোমার হচ্ছে ভাই অনুদৈর্ঘ্য বা লম্বিক কম্পন হবে? অবভিয়াসলি এটা কিন্তু তোমার এখানে কী হবে বলো তো, এই ফিগারটা কিসের এক্সাম্পল? এই ফিগারটা তোমার হচ্ছে ভাই অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গের এক্সাম্পল। কেন লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্যের এটা এক্সাম্পল? কারণ দেখো ফোর্সটাকে তুমি দিছো হচ্ছে যে কোন দিকে, এক্স অক্ষের দিকে, সরানো করছে কোন দিকে ভাই, এক্স অক্ষের দিকে। তার মানে একই দিকে করছে দোনোটা। খেয়াল করে দেখো না, দোনোটা কী করছে ভাই, তোমার একই দিকে করছে। আর একই দিকে ঘটলে সেটাকে আমরা কী বলি ভাই, সেটাকে আমরা বলি হচ্ছে তোমার ভাই অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। রাইট, আশা করি এটা বুঝতে পারছো এক্সাম্পলটা। আচ্ছা, আশা করি হচ্ছে তুমি এখানে এক্সাম্পলটা এখানে বুঝতে পারছো। ওকে, এবার দেখো, এইবার আমি যদি এই ইউ আকৃতির, এটা 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 হচ্ছে কি, ইউ আকৃতির টিউব বা নল। এবার আমি যদি ইউ আকৃতির নলটাকে এভাবে লম্বা করে দাঁড় না করে এভাবে করে যদি রাখতাম, তাহলে কী হতো? আমি যদি এবারে এখানে ধরো এটাতে একটা কাহিনী গেছে, এই এক্সাম্পলটা ভালো করে মনে রাখবে। এগুলো এরকম ফিগার দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে যে এটা কি অনুদৈর্ঘ্য নাকি তোমার হচ্ছে অনুপ্রস্থ। তাহলে এবার কাহিনী আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি এবার ইউ আকৃতির নলটাকে এভাবে করে দাঁড় করে রাখি নাই। আমি সাপোজ ধরে এইভাবে করে রাখছি এটাকে, সাপোজ আমি ধরে এইভাবে করে রাখছি। সাপোজ আমি এই ইউ আকৃতির নলটাকে আমি এভাবে করে রাখছি। ওকে, আমি এভাবে করে রাখছি। এইবার আমি একটু করে ভালো করে রাখি, দাঁড়াও এটা। হ্যাঁ, ওকে, তাহলে এবার আমি ইউ আকৃতির নলটাকে হচ্ছে এভাবে করে রাখছি। মানে এবার এক অক্ষের আমরা এই এক অক্ষের সমান্তরালে রাখছি আর কি। হ্যাঁ, আগে তো দাঁড় করে রাখছিলাম, কিন্তু এবার দাঁড় করাই নেই। ওকে, আর যেটা করছি, যে কোনো একটা প্রান্তের সাথে ধরো, এইখানে ধরো, এটার সাথে ধরো একটা তারকে আটকাইছি, আর এখানে ধরো গিট মেরে দিছি এটাকে, আর এখানে হচ্ছে আমরা একটা কপি করে রাখছি। সিমিলার ঘটনা এখানেও ঘটবে। এখানে আমি একটা বস্তুকে রাখছি, ঝুলাই রাখছি এখানে। ওকে, এখানে একটা বস্তুকে আমি এখানে ঝুলাই রাখছি। এটা ধরো এমভরের ছিল, এটাও তোমার এমভরের, ফলে এটার ওজন কাজ করতেছে, এমজি কাজ করবে নিচের দিকে। কিন্তু যেহেতু তুমি এটাকে এখানে গিট মেরে রাখছো, সো ফলে যেটা হবে, সুতার টানটি যেটা আছে সেটা কাজ করবে তোমার এদিক দিয়ে। রাইট, যেটা তুমি এদিকে গিট মারছো। আচ্ছা, এবার কী হবে দেখো, এইবারে সাপোজ ধরো তুমি একটা হাতুড়ি দিয়ে এটাকে উপরের দিকে আঘাত করছো। ধরো তুমি ফোর্সটাকে দিছো কোন দিকে, হাতুড়ি দিয়ে। আমি যদি তোমাকে দেখাই এখানে হাতুড়ি চিত্র এঁকে, তো ধরো একটা হাতুড়ি নিছো এখানে, ধরো এখানে একটা হাতুড়ি নিছো, এটা তোমার হচ্ছে হাতুড়ি। সেই হাতুড়ি নিয়ে তুমি হচ্ছে এই উপরের দিকে আঘাত করছো। তাহলে কী হবে, এখানে এই হাতুড়ি নিয়ে যখন উপরের দিকে আঘাত করবা, এখানে আঘাত করছো, তাহলে এই ফোর্সের কিছু অংশ এখানে চলে যাবে। আর এটা কিন্তু একটা টানা তার, তাই না? কারণ দেখো এখানে গিট মারা, আবার এখানেও তোমার হচ্ছে কপি করে সাথে যুক্ত করা। এটা তো নিচে নামতে পারতেছে না, এদিকেও যেতে পারতেছে না, তাহলে কিন্তু টানা তার হিসেবে আছে। যেই মুহূর্তে তুমি ফোর্সটাকে উপরের দিকে দিবা, সেই ফোর্সের কিছু অংশ এখানে চলে যাবে, এবং তখন এই টানা তার একটা কী তৈরি হবে, এখানে একটা কম্পন তৈরি হবে। এখন দেখো এখানের মধ্যে কম্পনটা তাহলে কোন দিকে তৈরি হয়েছে, এক অক্ষের দিকে।
মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখো এই ফিগারটা কিসের ফিগার হবে, নিউট্রাল অবস্থায় ছিল কিন্তু, কারণ আমরা ধরে নিছি এখানে আমার হচ্ছে এখানে টি ইকুয়ালস টু এমজি। আমাকে তাহলে একটু করে বলো এখানে যে আমরা ফিগারটা আঁকলাম এই ফিগারটা তাহলে কোন ধরনের তরঙ্গ, সেটা হচ্ছে অনুপ্রস্থ নাকি অনুদৈর্ঘ্য? ভালো করে লক্ষ্য করে দেখো, ফোর্সকে দিছো তুমি হচ্ছে উপরের দিকে, কিন্তু স্মরণ করছো তোমার হচ্ছে যে ভাই লম্ব দিকে, তাহলে এটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমার হচ্ছে ভাই অনুপ্রস্থ বা আর তরঙ্গের এক্সাম্পল। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই কি হয়েছে কেন এখানে, কারণ দেখো এটা স্মরণ করছে এদিকে আর ফোর্সটা দিছো তুমি হচ্ছে উপরের দিকে। সো এইভাবে করে তোমার কিন্তু একটু মনে রাখতে হবে, এই ফিগারগুলো দেখে তোমার হচ্ছে একটু মনে রাখতে হবে যে কখন তোমার হচ্ছে কোন ধরনের। তো কারণ তুমি যদি অনেকে যে ম্যাক্সিমাম মানুষজন যে ভুলটা করে এইটাকে হচ্ছে বুঝছো আর মনে করে, এটা কিন্তু আর না, এটা কিন্তু দেখো অনুদৈর্ঘ্য। কেন? ফোর্সটাকে তুমি এদিকে দিচ্ছ, স্মরণের দিকে করছে, এখানে ফোর্স দিচ্ছ তুমি লম্ব বরাবর, স্মরণ করছে এদিকে, তাই এটা অনুপ্রস্থ হয়েছে। ওকে, আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পারছো। চলো আমি এটাকে এগুলো একটু নিচে নামাই দিই। হ্যাঁ, আশা করি তুমি এগুলো এখানে বুঝতে পারছো। তাহলে চলো আমরা এরপরে যাবো, দাঁড়াও এটাকে একটু নিচে নিয়ে এদিকে নিয়ে আসি। হ্যাঁ, আসো আমরা তাহলে এরপরে যাই। আশা করি তোমরা এই জিনিসটা এখানে বুঝতে পারছো। ওকে, আসো এরপর এখানে জিনিসটা দেখিয়ে আসো। সেটা হচ্ছে যে আমাদের এখানে দুইটা ব্যাপার আছে। আমি যদি এখানে একটা তরঙ্গকে নিই, আমি সাপোজ এখানে ধরো একটা তরঙ্গ আঁকতেছি এখানে, হ্যাঁ আমি আমার এখানে একটা তরঙ্গ আঁকতেছি, দুইটা আঁকবো। আচ্ছা আগে এঁকে ফেলি, তারপর এটাকে কপি করব। ধরো এটা হচ্ছে আমার একটা তরঙ্গ, এক সেকেন্ড আমি এটাকে একটু বড় করে, চলো সাপোজ এটা হচ্ছে আমার একটা তরঙ্গ। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা তরঙ্গ, এটাকে আমি একটু কপি করি তাহলে। আসো হ্যাঁ কপি করলাম। তো এখানে দুটো ব্যাপার আছে, সেটা হচ্ছে যে তোমার আমরা দুই ধরনের তরঙ্গের কথা বলছি, এখন একটা হচ্ছে অনুদৈর্ঘ্য ছিল আর একটা কি ছিল আর আর ছিল বা অনুপ্রস্থ ছিল। এটা হচ্ছে সাপোজ ধরো অনুদৈর্ঘ্য বা লম্বিক, আর এটা হচ্ছে তোমার এখানে অনুপ্রস্থ বা আর। এটার বৈশিষ্ট্য কী ছিল? উপরেরটার ফোর্স যেদিকে থাকবে স্মরণটাও একই দিকে ছিল, আর এটার বৈশিষ্ট্য কী ছিল? ফোর্স যেদিকে থাকবে স্মরণ তার সাথে লম্ব দিকে থাকবে। এই দুটো হচ্ছে এটার বৈশিষ্ট্য ছিল, রাইট? আচ্ছা, এখান থেকে দেখো কিছু বিষয় আমাদের এখানে বুঝতে হবে, কিছু জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে। আমি তোমাকে বুঝাই বলি। এখানে এই যে এটার ক্ষেত্রে দেখো, অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে দেখো, খেয়াল করে দেখো, অনুদৈর্ঘ্যের এখানে এটা ম্যাক্সিমাম পয়েন্ট, তারপরে তোমার এখানে এটা কি বলো তো, এটা একটা তোমার এখানে মিনিমাম পয়েন্ট, আবার তোমার এটা একটা ম্যাক্সিমাম পয়েন্ট, এটা একটা মিনিমাম পয়েন্ট। তাহলে এখানে যেটা হবে এই অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে তোমার ভাই প্রসারণ, আবার এটাকে আমরা বলি হচ্ছে সংকোচন, কারণ এটা নিচের দিকে। এটা অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে এটাকে বলা হবে প্রসারণ, এটাকে বলা হবে তোমার হচ্ছে ভাই সংকোচন। ওকে, তার মানে এখানে একটা তুমি জিনিস খেয়াল করে দেখো, এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানের মধ্যে আমি যদি তোমার এইখানে ধর একটা ডট ডট লাইন টানতেছি, এখানে ধর একটা ডট ডট লাইন টানতেছি, এখানে একটা ডট ডট লাইন টানি আমরা, এখানে একটা ধরো ডট ডট লাইন টানতেছি। এখান থেকে চলো আমরা কিছু জিনিস বোঝার চেষ্টা করি। কী কী বোঝার চেষ্টা করবো আসো। সেটা হচ্ছে যে দেখো এখানের মধ্যে আমি চলো এটাকে একটু নিচে নামাই, তাহলে আসো আমরা এখানে কিছু জিনিস বুঝি। আসো প্রথমটা হচ্ছে দেখো তো দুইটা প্রসারণের মধ্যবর্তী দূরত্ব কত, পাশাপাশি পরপর দুইটা প্রসারণের মধ্যবর্তী দূরত্ব কত। এখানে ভালো করে তুমি যদি লক্ষ্য করো দেখবা যে পরপর দুটো প্রসারণের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা জিনিসটা কি? তরঙ্গ দৈর্ঘ্য ছিল। তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি খেয়াল করে দেখো, এখানে তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা হচ্ছে যে আমরা এই যে দেখো এখান থেকে একটা জিনিস স্টার্ট হয়েছে, এই যে এখানে পর্যন্ত যেটা আছে এটাকে আমরা একটা কি বলি? এটাকে আমরা একটা বলি যে তরঙ্গ দৈর্ঘ্য। এই পুরো লেন্থটাকে আমরা কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য, বা এটাকে আমরা ল্যামডা বলতাম ভাই, পূর্ণ পর্যায়ে যে দৈর্ঘ্য। আমরা জানি কোন একটা তরঙ্গ যখন একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করে, দুইটা লোব নিয়ে একটা কি হয়? একটা পূর্ণ পর্যায় হয়।
পূর্ণ পর্যায় সম্পাদন করলে এই যে ডিস্টেন্স যেটা আছে সেটাকে আমরা কি বলি, ল্যামডা বলি। এখানে এটা ভালো করে তুমি জিনিস লক্ষ্য করে দেখো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখন এখানে যে পরপর দুইটি প্রসারণের মধ্যবর্তী দূরত্ব কত হবে, পরপর দুটো প্রসারণের মধ্যবর্তী দূরত্ব কত হবে। দেখো এখানে দূরত্ব কিন্তু হবে ল্যামডা। ভাই কেন ল্যামডা হবে আমি তোমাকে বুঝাই বলি। দেখো এই যে এই প্রসারণ থেকে এই প্রসারণের ডিস্টেন্সটা বের করতে বলছে, তাহলে খেয়াল করে দেখো এখানে এখান থেকে যদি ল্যামডা হয়, দেখো এই প্রসারণের এখানেও তুমি এই অংশটা বাদ দিছো, আবার ধর এটা থেকে তুমি এটা বাদ দিয়ে দিছো, অথবা তুমি এভাবে চিন্তা করে দেখো বেসিক্যালি ল্যামডা জিনিসটাকে এটা পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যে দৈর্ঘ্যটা অতিক্রম করে। তাহলে তুমি এখান থেকে চিন্তা করো, এখান থেকে ধরো স্টার্ট হয়েছে, এখান থেকে স্টার্ট হয়ে এইভাবে করে গেছে, আবার এখানে ফেরত আসছে, তাহলে এটা হচ্ছে তোমার এটা পূর্ণ পর্যায়, তাই না? এই প্রসারণ থেকে যখন এখানে প্রসারণে যাবে তখন এটা কি সম্পাদন হয়েছে, এখানে একটা প্রসারণ থেকে প্রসারণে গেছে, সেটাকে তো আমরা কি বলতে পারি, পূর্ণ পর্যায়ে বলতে পারি না। কারণ আবার দেখো না এখানে, কারণ খেয়াল করে দেখো এখানে আমি যদি তোমাকে বুঝে বলি, তুমি জিনিসটাকে একটু এখানে থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করো। যে আমরা এখানে বললাম দুইটা লোবের যে ডিস্টেন্স, খেয়াল করে দেখো এটা পুরো একটা লোব, এটাও এটা পুরো একটা লোব। এগুলোকে কি বলে বলো তো? এগুলোকে আমরা জানি সবাই, সিম্পল হারমোনিক মোশনে পড়ে আসছে, এটাকে আমরা বলি লোব। তাহলে এই একটা লোব এবং এই একটা লোব, এই দুইটা লোবের যে দৈর্ঘ্যের যে সমষ্টি, বেসিক্যালি সেটাকে আমরা ল্যামডা বলছি বা তরঙ্গ দৈর্ঘ্য বলছি। এই প্রসারণ থেকে যদি প্রসারণ আমরা চিন্তা করে দেখি, এখানে আমাদের টোটাল লোব কয়টা তৈরি হয়েছে দেখো তো। এখানে নিচেতে একটা কমপ্লিট লোব আছে, আবার এখানেও হাফ লোব আছে, আবার এখানেও দেখো হাফ লোব আছে। তাহলে এখানেও দুইটাকে মিলে একটা লোব হয়েছে, আর নিচে একটা কমপ্লিট লোব আছে। তাহলে এই প্রসারণ থেকে প্রসারণের মধ্যে কয়টা লোব তৈরি হয়েছে? দুইটা লোব তৈরি হয়েছে কমপ্লিটলি। আর দুইটা লোবের তোমার ডিস্টেন্স কতটুকু দেখো তো এখানে, ল্যামডা। তাই পরপর দুটি প্রসারণের মধ্যবর্তী দূরত্ব কত হবে? ল্যামডা হবে। অনুরূপভাবে তুমি যদি দেখো পরপর দুটি সংকোচনের মধ্যবর্তী দূরত্ব কত হবে, আমরা যদি অনুরূপভাবে যদি দেখতে চাই, পরপর দুটো সংকোচনের মধ্যবর্তী দূরত্ব, পরপর দুইটি সংকোচনের মধ্যবর্তী দূরত্ব, এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ তোমাকে পরীক্ষায় অনেক বেশি করে কাজে লাগবে। সংকোচনের মধ্যবর্তী দূরত্ব এটা কত হবে ভাই? অনুরূপভাবে এটাও হবে তোমার এখানে ল্যামডা। কেন ল্যামডা সমান হবে? দেখো এটা একটা সংকোচন, এটাও একটা সংকোচন। দেখো তো এই দুটো সংকোচনের মধ্যে কয়টা লোব তৈরি হয়েছে দেখো। এবার হচ্ছে উপরে একটা কমপ্লিট লোব তৈরি হয়েছে, এই যে দেখো এটা কমপ্লিট লোব পাচ্ছ, আবার তুমি এখানে একটা লোব পাচ্ছ অর্ধেক, এখানে একটা লোব পাচ্ছ অর্ধেক। তাহলে দেখো তো দুইটা সংকোচনের মাঝখানে মোট লোব কয়টা তৈরি হয়েছে? দুইটা, কারণ এটাও টোটাল একটা, এটা হাফ আর এটা হাফ, দুটো লোব তৈরি হয়েছে। তো দুটো লোবের মধ্যবর্তী দূরত্ব কত হয়? ল্যামডা হয়। খেয়াল করে দেখো এটা একটা লোব ছিল, এটা একটা লোব ছিল, দুইটার মোট দূরত্ব কত ছিল? ল্যামডা ছিল। তাই এখান থেকে আমরা অনুরূপভাবে বলতে পারি যে পর্বত দুটো সংকোচনের মধ্যবর্তী দূরত্ব কত? ল্যামডাই হবে। ওকে, খুবই ইম্পর্টেন্ট জিনিস ভাই এটা, এগুলা। আর আরেকটা কি আমরা বলতে পারি এখানে দেখো তো, আমরা যদি এবার তোমাকে জিজ্ঞেস করি যে একটি প্রসারণ ও তার পাশের সংকোচনের মধ্যবর্তী দূরত্ব কত হবে? তাহলে আমি জিজ্ঞেস করলাম একটা প্রসারণ ও তার পাশের সংকোচনের মধ্যবর্তী দূরত্ব। তাহলে সাপোজ ধরো এই প্রসারণটা এবং তার পাশে যে সংকোচন আছে এটা, এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত? দেখো তো এখানে তো এখানে একটা অর্ধেক লোব তৈরি হয়েছে, এখানে একটা অর্ধেক লোব তৈরি হয়েছে। তাহলে একটা প্রসারণ আর একটা সংকোচনের মাঝখানে টোটাল লোব তৈরি হয়েছে কয়টা? একটা। কেমনে? কারণ এটা হাফ, এটা হাফ। তাহলে দুইটা লোবের ডিস্টেন্স যদি ল্যামডা হয়, তাহলে একটা লোবের ডিস্টেন্স কত হবে? ল্যামডা বাই 2। তাহলে একটা প্রসারণ একটা সংকোচনের মধ্যবর্তী ডিস্টেন্স কত হবে ভাই? ল্যামডা বাই 2 হবে। সো এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। আমি এটাকে চলো বক্স করে দিই এখানে। খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা, তোমার এমসিকিউ পরীক্ষায় অনেক সাহায্য করবে। এখান থেকে অনেক এমসিকিউ আসে, ইভেন কি রিটেন কোয়েশ্চন এখান থেকে আসে। তোমাকে জিজ্ঞেস করবে যে দুইটা লোবের এখানে দুইটা পর্বত দুইটা সংকোচনের মধ্যবর্তী দূরত্ব বের করো, পর্বত দুইটা প্রসারণের মধ্যবর্তী দূরত্ব বের করো, অথবা একটা প্রসারণ ও তার পাশের সংকোচনের মধ্যবর্তী দূরত্ব বের করো, তখন তুমি এটা বের করতে হবে এখান থেকে। ওকে, আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আসো আমরা ফার্স্ট অফ অল আগে এই জিনিসটাকে চলো একটু নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই, কারণ এটা তো আলোচনা আছে। তো আসলে আমরা এটাকে নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই, এখানে নিয়ে আসি। আর তাহলে আমরা এখানে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা
এটাকে একটু মুছে দিই, লাল লাইনটাকে। দাঁড়াও, আমরা আসলে লেখাটাকে নিচে নিয়ে আসি। আমরা এটাকে চলো এখানে নিচে নিয়ে আসি, একটি সংকোচন একটি প্রসারণের। হ্যাঁ, এইবার এটাকে আমরা বক্স করে দিয়ে আসো, কারণ নাহলে মাঝখানে তুমি গোলায় ফেলতে, এই জন্য। তো হচ্ছে আমার ল্যামডা ছিল। হ্যাঁ, ওকে ভাই, এগুলো হচ্ছে আমার ফর্মুলা, এটা আমার মনে রাখতে হবে। হ্যাঁ, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো, এগুলো এটা এটা তো কিসের জন্য আলোচনা গেছে বলো তো? এটা আলোচনা গেছে হচ্ছে তোমার, এটা কিসের জন্য আলোচনা গেছে? অনুদৈর্ঘ্য বা লম্বিকের জন্য, হচ্ছে সংকোচন প্রসারণ আসবে। আমরা এখন দেখার চেষ্টা করব অনুপ্রস্থের ক্ষেত্রে এই পয়েন্টগুলোকে কি বলে। অনুপ্রস্থের ক্ষেত্রে এই পয়েন্টগুলোকে কি বলে আমরা এটা বোঝার চেষ্টা করবো। আসো দেখো, এখানে একটা পয়েন্ট আছে, এখানে যে পয়েন্টগুলো আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। অনুপ্রস্থের ক্ষেত্রে এটাকে বলে হচ্ছে যে ভাই সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু। এটাকেও কি বলে হচ্ছে ভাই সুস্পন্দ বিন্দু, কারণ এখানে তুমি ম্যাক্সিমাম হাইট পাচ্ছ। এটাও হচ্ছে একটা সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু। অনুরূপভাবে এটাকেও কি বলা হবে বলো তো? সুস্পন্দ বিন্দু। আর এইখানে যে পয়েন্টগুলো আছে, এই জিরোতে যে পয়েন্টগুলো আছে, একদম জিরোতে, জিরোতে যে পয়েন্টগুলো আছে এগুলোকে বলা হবে নিস্পন্দ বিন্দু। তাই এই দুটো কিন্তু ডিফারেন্স আছে। হ্যাঁ, এই যে আর এবং অনুপ্রস্থের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এগুলোকে বলা হবে নিস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু। এটাও একটা নিস্পন্দ বিন্দু, এটাকেও তাহলে কি বলা হবে? নিস্পন্দ বিন্দু। এটাও তোমার হচ্ছে একটা নিস্পন্দ বিন্দু, সো এটাও তোমার একটা হচ্ছে নিস্পন্দ বিন্দু। এগুলো ইংলিশ নাম আছে, এগুলোকে ইংলিশ নামে নোড এবং অ্যান্টি নোডও বলে এগুলাকে। ওকে, তার মানে দেখো দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। দুটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? এই অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে এটাকে প্রসারণ বলা হয়েছে, এটাকে সংকোচন বলা হয়, এটাকে প্রসারণ বলা হয়, এটাকে সংকোচন বলা হয়। ভাই তাহলে জিরো পয়েন্টগুলোকে কী বলে অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে? ভাই জিরো পয়েন্টকে কোনো নাম দেওয়া হয় না। অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে জিরো পয়েন্টগুলোকে কোনো কী করা হয় না, নাম দেওয়া হয় না, জাস্ট প্রসারণ এবং সংকোচনকে বিবেচনা করা হয়। কিন্তু আর বা অনুপ্রস্থের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে পয়েন্টগুলো আছে, সেটা উপরের দিকে ম্যাক্সিমাম হোক বা নিচের দিকে ম্যাক্সিমাম হোক, সেগুলোকে বলা হয় হচ্ছে সুস্পন্দ বিন্দু, বা এটাকে অ্যান্টি নোডও বলে। আর একদম জিরো যে পয়েন্টগুলো আছে এগুলোকে বলে নোড বা নিস্পন্দ বিন্দু। তাহলে এগুলোকে বলে নোড, আর এটাকে অ্যান্টি নোডও বলে। ওকে, আশা করি তুমি ডিফারেন্সটা এখানে ধরতে পারছো, কারণ এই ডিফারেন্সটা ধরাটা অনেক জরুরি, কারণ নাহলে মানুষজন এখানে বেশিরভাগ সময় ভুল করে ফেলে। ওকে, আশা করি তোমরা এটা এখানে বুঝতে পারছো। তো অনুপ্রস্থের ক্ষেত্রে তাহলে এই ঘটনাটা কি? অনুপ্রস্থের ক্ষেত্রে ঘটনা হচ্ছে সুস্পন্দ এবং নিস্পন্দ, আর ওই অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে ঘটনা কি? সংকোচন এবং প্রসারণ। আচ্ছা, এবার আসো আমরা ফর্মুলা লিখে আসো। ফর্মুলা কী হবে দেখো তো, এখানে যে দুইটা পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? এই যে দেখো তো, এখানে এটা একটা নিস্পন্দ বিন্দু, আবার এটা একটা নিস্পন্দ বিন্দু। তাহলে পরপর দুটো নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2। আমরা লিখতে পারি তাহলে পরপর দুইটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার λ/2। কেন? কারণ দেখো এখানে নিস্পন্দ বিন্দু এখানে একটা আছে, এখানে একটা আছে, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত টোটাল? এখানে দেখো এই টোটালটাকে মিলে তো ল্যামডা, আর এখানে পরবর্তী দুটো নিস্পন্দ বিন্দু শুধুমাত্র একটা লোককে কভার করতেছে, তাই এটা λ/2 হয়েছে। ওকে, তাহলে এখানে অনুরূপভাবে দেখো তো পরপর দুটো সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে? এটাও λ/2ই হবে। আমরা তাহলে কপি করতে পারি এটাকে, তাহলে পরপর দুটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব।
কেন ভাই ল্যামডা বাই 2 কেন হবে খেয়াল করে দেখো, এখান থেকে তুমি একটা দাগ টানো এখানে, এখান থেকে তুমি একটা দাগ টানো এখানে, এখান থেকে দেখো এই যে উপরেরটা এটা হাফ লোবকে কভার করছে, এটাও হাফ লোবকে কভার করছে, তো একটা পুরো লোবের হচ্ছে দুইটা লোব মিলে হচ্ছে ল্যামডা হয়, তাহলে একটা লোব মিলে কটা হবে ল্যামডা বাই 2 হবে। তাই পরবর্তীটা সুস্পন্দবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হয়েছে, এই যে তোমার এখানে ল্যামডা বাই 2 হয়েছে। তাহলে এবার আমাকে বলো যে একটি সুস্পন্দ ও তার পাশের নিঃস্পন্দর বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে, মধ্যবর্তী দূরত্ব এটা ইকুয়াল টু হবে ল্যামডা বাই 4। কেমনে দেখো, এই যে আমি যদি তোমাকে এখানে এক্সাম্পল দিয়ে দেখাই, এটা একটা সুস্পন্দ বিন্দু, এটা হচ্ছে তার পাশে একটা নিঃস্পন্দ বিন্দু। তাহলে এখানে দেখো তো এইটা কভার করছে শুধুমাত্র কতটুকু, একটা লোবেরও অর্ধেক। একটা লোব কভার করলে সেটাকে আমরা ল্যামডা বাই 2 বলি, তাহলে এখানে কভার করতেছে এটারও অর্ধেক, তার মানে ল্যামডা বাই 4 হবে এটা। ওকে, সো এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস, তাহলে এগুলো একটু আমাদের মনে রাখতে হবে, যে তাহলে খুব সতর্ক থাকতে হবে। আমার কোয়েশ্চন আসলে বুঝতে হবে আমাকে কি এই যে আর তরঙ্গের কথা বলা হয়েছে নাকি তোমার হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের কথা বলা হয়েছে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো ভাই টপিকটা। এখানের মধ্যে কী হবে কাহিনি, এখানে আমরা ম্যাথ করবো এগুলো, তাহলে আমাদের কনসেপ্ট আর অনেকগুলো ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, স্টার দিয়ে দিই আমি এটাকে। আচ্ছা, আসো আমরা নেক্সটে যাই। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো ভাই। আসো আমরা নেক্সটে যাই। সো আমাদের নেক্সটের পড়াটার নাম হচ্ছে তরঙ্গ সংক্রান্ত কিছু রাশিমালা সম্পর্কে আমরা পরিচিত হব। আমরা কিছু বেসিক সূত্র আসলে পড়বো এবং কিছু রাশির সাথে আমরা এখানে পরিচয় হব। কী কী রাশির সাথে আমরা পরিচয় হব আমরা এখানে দেখাই জিনিসটা। সেটা হচ্ছে যে আমরা যদি প্রথমে একটা তরঙ্গ আঁকতে চাই, যে সাপোজ আমরা যদি প্রথমে এখানে একটা তরঙ্গ আঁকতে চাই, সাপোজ ধরো এটা হচ্ছে আমার একটা তরঙ্গ, ধরো এটা হচ্ছে আমার একটা তরঙ্গ। আচ্ছা, এখানে চলো কিছু জিনিসের সাথে আমরা প্রথমে পরিচয় হয়ে নিই। সেটা হচ্ছে যে এখানে যে অ্যাঙ্গেলটা আছে না, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি 0 ডিগ্রি বা 0। এখানে যে অ্যাঙ্গেলটা আছে এটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই 360 ডিগ্রি বা টোয়াইস পাই। আর এটাকে আমরা তাহলে কত বলবো ভাই, এখানে শুধুমাত্র পাই বলবো। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এখানে পাই বাই 2 হবে। আর এখানে যে ডিস্টেন্সটা আছে না একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করলে সেটা ডিস্টেন্সটাকে আমরা কি বলি ভাই, তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা বলি, রাইট। আর এই পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যে সময় প্রয়োজন সেটাকে আমরা বলি হচ্ছে ভাই বড় হাতের টি বলি। আচ্ছা, আশা করি এগুলো তোমরা সবাই জানো। আর এখানের মধ্যে কোনো একটা নির্দিষ্ট দিকে সর্বোচ্চ যতটুকু হাইট উঠবে সেটাকে আমরা কি বলি ভাই, এটাকে আমরা বলি হচ্ছে ভাই তোমার বিস্তার। এই যে এটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই বিস্তার, যেটাকে আমরা এ দিয়ে নাম দিই, রাইট। বিস্তার মানে কি, তাহলে বিস্তার মানে হচ্ছে যে এইটাকে আমরা সাম্য অবস্থা বলতে পারি, এই লাইনটাকে। তাহলে সাম্য অবস্থা থেকে কোনো একটা নির্দিষ্ট যে কোনো একটা দিকে সর্বোচ্চ যতটুকু বা তোমার স্মরণ ঘটবে সেটাকে আমরা কি বলি, বিস্তার বলি। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা, তাহলে দেখো তো এখানের মধ্যে একটা ব্যাপার আছে। সেটা ব্যাপারটা হচ্ছে আমরা যদি একটু করে যদি পিছনে যাই, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানের মধ্যে কী কী ঘটতেছিল আমি তোমাকে একটু করে অ্যানালাইসিস করাই। সেটা হচ্ছে যে এখানের মধ্যে কণাগুলো আপ ডাউন করতেছিল, আর ফলে তরঙ্গটা কোন নির্দিষ্ট একটা দিকে অগ্রসর হচ্ছিল। এখানে তাহলে দুইটা ঘটনা আছে। এখানে ঘটনাগুলো হচ্ছে যে দেখো, এই কণাগুলো যখন আপ ডাউন করতেছিল তাহলে কণাগুলো কিন্তু তাদের একটা নিজস্ব ব্যাগে কিন্তু আপ ডাউন করতেছিল। আবার এখানে যখন তরঙ্গটা চলে যাচ্ছে, তরঙ্গটা কিন্তু একটা নির্দিষ্ট ব্যাগ নিয়ে যাচ্ছে। তাহলে এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু ব্যাগ যদি আমাকে বলে খুব হুঁশিয়ার থাকতে হবে। আমাকে যদি এই চ্যাপ্টার যদি কী বের করতে বলে, ব্যাগ বের করতে বলে, তাহলে খুব হুঁশিয়ার থাকতে হবে। কেন হুঁশিয়ার থাকতে হবে, কারণ এখানে দুই ধরনের ব্যাগ আছে। এক ধরনের ব্যাগটা হচ্ছে এই তরঙ্গ, এই কণাটা যে আপ ডাউন করতেছে তাহলে কণার একটা ব্যাগ আছে, আমার এখানে হচ্ছে কণার একটা ব্যাগ আছে। আবার তরঙ্গটা যে কোনো একটা নির্দিষ্ট দিকে অগ্রসর হচ্ছে তাই এখানে আমার তরঙ্গের একটা ব্যাগ আছে। তাহলে এখানে যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, কখনো যদি কোয়েশ্চনে এই চ্যাপ্টারে যদি আমাকে ব্যাগ বের করতে বলে আমার বুঝতে হবে, আমি দেখাবো সব কোয়েশ্চন
যে আমাকে কি কণার ব্যাগ বের করতে হবে নাকি তরঙ্গের ব্যাগ বের করতে হবে, দুটো কিন্তু সেম জিনিস না। এখানে এই চ্যাপ্টারে আসলে বেসিক্যালি এই জিনিসটা দিয়েই ভুল করা স্টার্ট হয়। সেটা হচ্ছে যখন এই ব্যাগ বের করতে বলে আমরা আসলে বুঝি না কোনটার ব্যাগ আমাকে বের করতে বলছে। আমরা যখন ম্যাথ করবো তখন আমরা দেখবো জিনিসটা, এবং আমরা ফর্মুলাও দেখবো কখন আমরা কীভাবে কোনটা বের করবো এখানে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা আমাদের পড়ায় ফিরে যাই। আমরা জাস্ট একটু লক্ষ্য রাখবো, তাহলে একটু মনে রাখবো। সেটা হচ্ছে যদি আমাকে ব্যাগ বের করতে বলে, এখানে দুই ধরনের ব্যাগের হিসাব আছে। একটা হচ্ছে কণাটা কত ব্যাগে আপ ডাউন করতেছে, আর একটা হচ্ছে তরঙ্গ কত ব্যাগে যাচ্ছে। আচ্ছা, এবার একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, যেমন আমরা যদি কয়েকটা এক্সাম্পল দিই এখানে, কয়েকটা জিনিস এখানে লিখতে চাই। আমরা যদি এখানে লিখি যে বিস্তার কাকে বলে, তাহলে বিস্তার আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে যে সাম্যাবস্থা হতে কোনো একটা কণার যে কোনো দিকে সর্বোচ্চ সরণকে আমরা বিস্তার বলি। তাহলে আমরা লিখতে পারি এরকম, সাম্যাবস্থা হতে কোনো একটি কণার সর্বোচ্চ সরণকে বিস্তার বলে। যে কোনো দিকে হইতে পারে এটা সর্বোচ্চ সরণটা। ওকে, বিস্তার বলে, যেটাকে আমরা বিস্তারটাকে আসলে এ দিয়ে প্রকাশ করি, অ্যামপ্লিটিউড। আচ্ছা, তারপর হচ্ছে যে ভাই তোমার এখানে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলবো আমরা? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হলো, আমরা সবাই জানি তরঙ্গ দৈর্ঘ্য কী জিনিস। সেটা হচ্ছে একটা পূর্ণ পর্যায়ে সম্পাদনের সময় তরঙ্গ কর্তৃক অতিক্রান্ত পথ। তাহলে আমরা বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্য কী জিনিস? একটি পূর্ণ পর্যায়ে তরঙ্গ কর্তৃক অতিক্রান্ত পথ। অথবা আমরা এটাকে বলতে পারতাম যে একটি পূর্ণ কম্পনে, মানে একটা পূর্ণ পর্যায়ে বা একটা পূর্ণ কম্পনে তোমার হচ্ছে তরঙ্গ কর্তৃক যে অতিক্রান্ত পথ, সেটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলে। অতিক্রান্ত পথ, এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বলবো আমরা। ওকে, তাহলে আমরা এখানে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে একটি পূর্ণ পর্যায় বা একটা পূর্ণ কম্পনে তরঙ্গ কর্তৃক অতিক্রান্ত পথ কত হবে? একটা পূর্ণ কম্পন অতিক্রান্ত পথকে আমরা ল্যামডা বলছি। তাহলে যদি আমার কাছে যদি এনটা পূর্ণ কম্পনে অতিক্রান্ত পথ জানতে চায়, তাহলে সেটা কত হবে? এস ইজ ইকুয়াল টু এন ল্যামডা। তার মানে এস জিনিসটা কি? এন সংখ্যক পূর্ণ কম্পনে বা এন সংখ্যক পূর্ণ পর্যায়ে তোমার হচ্ছে অতিক্রান্ত পথ। সেটা তাহলে ফর্মুলা কত? এস ইজ ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম, সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু আমাদের এন ইন্টু ল্যামডা। তাহলে এই ফর্মুলাটাকে যদি আমরা একটু বিস্তারিত লিখতে চাই, তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা এই ফর্মুলাটাতে এস জিনিসটা কি? এনটি তোমার হচ্ছে ভাই পূর্ণ কম্পনে, আমরা এস মানে কি? এনটি পূর্ণ পর্যায় বা পূর্ণ কম্পনে তরঙ্গ কর্তৃক অতিক্রান্ত পথ। তারপর আমরা যদি দেখি এখানে এন এর পরিচয়টা কি? এন মানে হচ্ছে ভাই তোমার এখানে পূর্ণ কম্পন সংখ্যা, রাইট? এন মানে কি? পূর্ণ কম্পন সংখ্যা বা পূর্ণ পর্যায় সংখ্যা। আর ল্যামডা মানে তো আমরা সবাই জানি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা এই ফর্মুলাটা একটু মনে রাখবো, এস ইজ ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা, এরপরে তোমরা নিশ্চয়ই জানো কম্পাঙ্ক। এটা ডেফিনেশন কি? প্রতি সেকেন্ডে যতটা পূর্ণ কম্পন সম্পন্ন হয় তাকে আমরা বলবো হচ্ছে ভাই কম্পাঙ্ক। আমরা সবাই জানি কম্পাঙ্ক জিনিসটা কি? প্রতি সেকেন্ডে যতটি পূর্ণ কম্পন সম্পাদন হয় তাকে কম্পাঙ্ক বলে। মানে এক সেকেন্ডের মধ্যে যতটা পূর্ণ কম্পন সম্পাদন হবে তাকে আমরা বলি কম্পাঙ্ক। এটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। এখন এখানের মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কোয়েশ্চনে যদি তোমাকে কখনো কম্পাঙ্ক বের করতে বলে, কি বের করতে বলে? কম্পাঙ্ক বের করতে বলে, তুমি বের করবো হচ্ছে এফ। আর যদি কোয়েশ্চনে কখনো তোমাকে
কৌণিক কম্পাঙ্ক বের করতে বলে, কৌণিক কম্পাঙ্ক, তাহলে তুমি বের করবে হচ্ছে ওমেগা। তাহলে খুব ভালো করে লক্ষ্য রাখো, যদি তোমাকে কখনো কোয়েশ্চনে কম্পাঙ্ক বের করতে বলে, এটা আমরা আগেই শিখে আসছি সিম্পল হারমোনিক মোশন চ্যাপ্টারে, তাহলে আমরা বের করবো এফ। আর যদি কখনো আমাকে কৌণিক কম্পাঙ্ক বের করতে বলে তাহলে কিন্তু আমরা বের করবো হচ্ছে ওমেগা। ওকে, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আশা করি তোমরা এই জিনিসটা এখানে বুঝতে পারছো। এরপরে দেখো, আমরা যদি একটা ফর্মুলা শিখছি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এইখানে এই ফর্মুলাটা আমরা যদি একটু করে আলোচনা করি, এখানে ভি জিনিসটা কি? অনেকে বলবে ভি হচ্ছে ব্যাগ। শুধু ব্যাগ বললেও হবে না, আমি বলছিলাম এই চ্যাপ্টারে আসলে দুই ধরনের ব্যাগ আছে, একটা হচ্ছে কণার ব্যাগ আর একটা হচ্ছে এখানে কি বলতো তরঙ্গের ব্যাগ। বেসিক্যালি এই ভি কি জিনিস জানো? এই ভি হচ্ছে তোমার ভাই তরঙ্গের ব্যাগ। এই ভি হচ্ছে তোমার তরঙ্গের ব্যাগ। কেন তরঙ্গের ব্যাগ? কারণ এখানে দেখো তরঙ্গ দৈর্ঘ্য জড়িত আছে, তরঙ্গের কম্পাঙ্ক জড়িত আছে, এখানে কণা নিয়ে কিন্তু কোনো কথা নাই। তাহলে বেসিক্যালি আমার এই তরঙ্গটা হচ্ছে ভি ব্যাগ আগে যাচ্ছিল। ওকে, তাহলে এই জন্য আমরা এখানে বি ইজুগুলি কি লিখলাম? এফ ল্যামডা লিখলাম। আশা করি তোমরা জিনিসটা এটা বুঝতে পারছো। এখানে কিন্তু শুধুমাত্র ব্যাগ বললে হবে না, এখানে কিন্তু বলতে হবে কি তরঙ্গের ব্যাগ কথাটা উল্লেখ করতে হবে। আচ্ছা চলো, এরপর আমরা আরেকটা জিনিসে আলোচনা করে আসো। সেটা হচ্ছে যে সাপোজ আমি এখানে একটা তল চিন্তা করতেছি, তো এই তলের উপরে হচ্ছে তোমার ধরো এ মাধ্যম, আবার এই তলের নিচে হচ্ছে তোমার সাপোজ ধরো বি মাধ্যম। আচ্ছা, এখানে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, যে সাপোজ ধরো এ মাধ্যমে একটা তরঙ্গ এভাবে করে গতিশীল আছে, ধরা যাক এ মাধ্যমে ধরো একটা তরঙ্গ এভাবে করে গতিশীল আছে। আবার ধরো এখানের মধ্যে আরেকটা তরঙ্গ সেম এ মাধ্যমে আছে এবং সে ধরো একটু পিছন থেকে গতিশীল আছে। এখানে কিন্তু মাধ্যম চেঞ্জ হয় নাই। মাধ্যম চেঞ্জ না হলে বুঝতে হবে এইটা যে বেগে যাবে এটাও ঠিক কী হবে বলো তো, সেম বেগে যাবে। মানে ধরো তো তোমার যদি দুটোটা যদি আলোর কণা আলোর যদি তরঙ্গ হয়, আলোর তরঙ্গ হলে কী হবে দেখো তো, এটা যে বেগে যাবে মাধ্যম চেঞ্জ না হওয়ার কারণে এটাও কিন্তু সেম বেগে যাবে। কিন্তু এমন হইতে পারে এটার কম্পাঙ্ক ধরো F1, এটার কম্পাঙ্ক ধরো F2, এটার তোমার ধরো হচ্ছে যে ভাই এই তরঙ্গ দৈর্ঘ্য λ1, এটা ধরো λ2। অর্থাৎ মাধ্যম যদি তোমার সেম থাকে, মানে দুটো তরঙ্গ, এটা একটা তরঙ্গ এটা একটা তরঙ্গ, দুটোটা তরঙ্গের যদি মাধ্যম সেম থাকে তাহলে বেসিক্যালি আসলে কি সেম থাকে বলো তো, ভি দোনোটার জন্য সেম হবে। অর্থাৎ এটা যদি V1 এবং V2 হয়, দোনোটা কী হবে বলো তো, সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি মাধ্যম ফিক্সড থাকলে, মাধ্যম যদি চেঞ্জ না করে আর কি, হ্যাঁ, মাধ্যম ফিক্সড থাকলে ব্যাক সমান থাকে, সমান থাকে। অর্থাৎ V1 ইকুয়াল টু কত হয়? V2 হয়। এবার কোয়েশ্চনটা হচ্ছে যে মাধ্যম যদি কোনো কারণে চেঞ্জ করে তাহলে কি সেম থাকে? আমাদের কোয়েশ্চন হচ্ছে মাধ্যম যদি চেঞ্জ করে, মাধ্যম যদি চেঞ্জ করে তবে কি সমান থাকে? আমরা সবাই জানি কম্পাঙ্ক সমান থাকে। আমরা সবাই কি জানি? কম্পাঙ্ক সমান থাকে। তার মানে সাপোজ ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই এখানে। সাপোজ ধরো এটা হচ্ছে আমার, এটা ধরো বিভেদ তল, এগুলোকে আমরা কি বলতো যে এটাকে আমরা বলি হচ্ছে তোমার বিভেদ তল, যে তলটা দুইটা মাধ্যমকে আলাদা করছে। ধরো উপরে আছে এ মাধ্যম, আবার নিচে আছে ধরো বি মাধ্যম। একটা আলোক তরঙ্গ ধরো এখানে এভাবে করে এসে আপতিত হয়েছে, তাহলে আমাদের এটা কি হবে? অবিলম্ব হবে। আমরা জানি যেখানে আপতিত হয় এর সাথে আমরা যদি লম্বটা নিই সেটা আমাদের কি হয়? অবিলম্ব হয়। এটা আমাদের তো অবিলম্ব হবে, রাইট? এটা হচ্ছে আমাদের কি? অবিলম্ব। ধরো তোমার আপতিত হওয়ার পরে এভাবে ধরো এদিকে ব্যাক করতেছে, অর্থাৎ আপতিত হওয়ার পরে এটা ধরো এভাবে চলে গেছে, তার মানে এভাবে করে আপতিত হয়েছে, এভাবে কিন্তু চলে গেছে। যেহেতু মাধ্যম চেঞ্জ হয়েছে তাহলে এখানে যদি ব্যাক V1 হয় এখানে কিন্তু ব্যাক V2 হবে। এবং মাধ্যম চেঞ্জ হয়ে যাওয়ার কারণে একটা এমন হতে পারে, একটা ঘন মাধ্যম, একটা হালকা মাধ্যম, দোনোটাকে কিন্তু ব্যাক সমান হবে না। কিন্তু আমরা কি বলতেছি এখানে? কম্পাঙ্ক সমান থাকবে। অর্থাৎ F1 এবং F2 কি হবে? সমান থাকবে। অর্থাৎ এখানে যদি F1 থাকে, এখানে যদি F2 থাকে, দোনোটার ভ্যালু সমান হবে। এখানে λ1 λ2 থাকবে কিন্তু দোনোটা সমান হবে না এখানে। তাহলে এখানে কাহিনী কি হচ্ছে দেখো, তাহলে মাধ্যম সেম থাকলে আসলে V সেম থাকতেছে,
আর যদি তোমার যদি মাধ্যম যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি সেম থাকতেছে বলো তো, এফ সেম থাকতেছে। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই এফ সেম কেমন থাকতেছে, এফটা তো চেঞ্জ হওয়ার কথা, কেন চেঞ্জ হচ্ছে না? চলো আলোচনা করি কেন চেঞ্জ হচ্ছে না, কেন এটা ফিক্স থাকতেছে, এটা চলো আলোচনা করি। আগে চলো এটাকে আমি বক্স করে দিই, কারণ এই জিনিসটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তাহলে যেটা মনে রাখবো আমরা, মাধ্যম যদি আমার কোনো কারণে ফিক্সড থাকে মানে চেঞ্জ না হয়, তাহলে আমার ব্যাক সমান থাকবে। আর যদি মাধ্যম চেঞ্জ হয়ে যায় তাহলে আমার কী সমান থাকবে বলো তো, কম্পাঙ্ক সমান থাকবে। কিন্তু কোয়েশ্চন হচ্ছে কেন কম্পাঙ্ক সমান থাকবে, এটা আমাদের বোঝা দরকার। চলো আসো আমরা বুঝি, আসো কেন কম্পাঙ্ক তোমার এখানে সমান থাকবে। আমি চলো এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। সাপোজ এখানে দেখো, এটা তোমরা নিশ্চয়ই হচ্ছে গুণগত রসায়নের মধ্যেও পড়ে আসছো। সেটা হচ্ছে কি, সাপোজ ধর একটা আলো এসে এভাবে এসে পড়ছে এখানে এসে, তো আলো আসলে কী হয় বলো তো, অনেকগুলা ফোটন কণার সমষ্টি। এখানে আসলে অনেকগুলো কী থাকে বলো তো, ফোটন কণা থাকে। এখানে অনেকগুলো আসলে এভাবে করে ফোটন কণা থাকে, অনেকগুলো এখানে ফোটন কণা থাকে। আর প্রত্যেকটা ফোটনের এনার্জি কী থাকে, ফিক্সড থাকে। এটার এনার্জি হচ্ছে এইচ ইন্টু এফ। ধরো এখানে তরঙ্গ কম্পাঙ্ক যদি F1 হয় তাহলে এটা এনার্জি হচ্ছে এইচ এফ ওয়ান, এটার এনার্জি হচ্ছে এইচ এফ ওয়ান, আর এটার এনার্জি হচ্ছে এইচ এফ ওয়ান। তার মানে প্রত্যেকটা এনার্জি কিন্তু কী থাকে, ফিক্সড থাকে। ওকে, প্রত্যেকটা কণার যারা ফোটন আছে একটা নির্দিষ্ট তরঙ্গের মধ্যে যে ফোটনগুলো আছে সেই ফোটনের প্রত্যেকটা এনার্জি কী থাকে, সেম থাকে, যেটাকে আমরা বলি কোয়ান্টাইজড এনার্জি। আর এই কোয়ান্টাইজড এনার্জির ভ্যালু কত, এই এইচ ইন্টু এফ ওয়ান। তাহলে এখানে তাহলে টোটাল এনার্জি কত হবে, E1। যদি এখানে n সংখ্যক কণা থাকে, একটা এনার্জিও যদি এইচ এফ ওয়ান করে হয়, তাহলে n সংখ্যক কণার এনার্জি টোটাল কত হবে, NH_F1। তো এটাই সেখানে এখানে পড়ছে। ধরো এখানে এসে এটা আসার পরে এখানে ধরো মাধ্যম বাঁকা হয়ে গেছে। সাপোজ আমি তোমার ধরে নিচ্ছি এখানে কম্পাঙ্ক ধরে F2 হয়ে গেছে। তাহলে এখানে চিন্তা করে দেখো, এখানে তাহলে কণাগুলো থাকবে এভাবে করে পাস হয়েছে, এভাবে করে তোমার হচ্ছে পাস হয়েছে। তাহলে দেখো তো এখানের মধ্যে, এখানে যদি এখানে তাহলে তোমার এনার্জি কত করে থাকবে, H_F2, প্রত্যেকটার কোয়ান্টাইজড এনার্জি H_F2, এটাও H_F2, এটাও তোমার এখানে H_F2। তাহলে একটা জিনিস তুমি এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে যে এইখানে 4টা কণা প্রবেশ করছিল, 4টা কণায় কিন্তু বের হবে। তার মানে যতগুলো এখানে প্রবেশ করবে এখানে কিন্তু ততটুকু বের হবে। অর্থাৎ এখানে যদি n সংখ্যক ফোটন প্রবেশ করে, n সংখ্যক ফোটন দিয়ে কিন্তু এখান থেকে বের হবে। তাহলে এখানে এনার্জি কত হবে, E2। E2 এনার্জি কত হবে, n ইন্টু H_F2। মজার ব্যাপারটা হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে যতগুলো ছিল ঠিক ততগুলোই এখানে বের হবে, রাইট। তার মানে এখানে প্রত্যেকটা এনার্জি তো ফিক্স করা, জিনিসটা বুঝো। এখানে যতগুলো ফোটন ছিল ঠিক তত সংখ্যক ফোটনই তোমার এদিক দিয়ে বের হয়ে যাবে, রাইট। আর প্রত্যেকটা এনার্জি কিন্তু এখানে ফিক্সড করা, এনার্জি কিন্তু কখনো চেঞ্জ হবে না, রাইট। তাহলে এখানে একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, এখানে আমি বলতেছি কি জানো, এই E1 এবং E2টাও সেম হবে। আমি বলতেছি এখানে এনার্জি E1 এবং এনার্জি E2-র ভ্যালুটাও কী হবে, সেম হবে। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই কেন সেম হবে। এখানে একটা জিনিস দেখো, এনার্জি ডিফারেন্ট কখন হইতো, যদি এখানে কোনো লস হইতো, তাই না। একটা জিনিস দেখো, এনার্জির ডিফারেন্সটা কখন আসতো, সাপোজ যদি তোমার কাছে ধরো একটা লস যদি হইতো, আমরা জানি যদি সেটা যদি ঘর্ষণের মতো লস হইতো বা হিটের মধ্যে যদি লস হইতো, তখন এটা তোমার হচ্ছে ভাই ডিফারেন্স আসতো এনার্জির। কিন্তু এখানে তুমি লক্ষ্য করে দেখো, এখানে যদি 4টা ফোটন থাকে, এখানে কিন্তু এমন না যে 3টা ফোটন বের হয়েছে, এখানে কিন্তু 4টা ফোটনই বের হয়েছে। এখানে 5টা থাকলে এখানে 5টাই বের হবে। তার মানে এখানে n সংখ্যক থাকলে এখানে কিন্তু n সংখ্যকই বের হয়েছে। তার মানে যতগুলো ঢুকতেছে ততগুলোই বের হচ্ছে, তাহলে কোনো লস নাই। তাহলে এখানে এনার্জি লসটা কত হবে, 0। এখানে এনার্জি লস কত হবে, এনার্জি লস হবে 0 জুল। কেন 0 জুল, কারণ এখানে যতগুলো ঢুকতেছে ঠিক ততগুলোই বের হচ্ছে। যদি এনার্জি লস থাকতো তাহলে ধরো তোমার হচ্ছে এনার্জি লস কখন থাকতো বলো তো, 4টা ঢুকছে 3টা বেরিয়েছে, একটা বেরোতে পারা নেই, তাহলে সেখানে একটা এনার্জি লস থাকতো। কিন্তু এখানে কাহিনি কী হচ্ছে, যতগুলো ঢুকছে ততগুলোই বেড়ে গেছে, তাহলে যা এনার্জি ছিল তাই এনার্জি দিয়ে বেড়ে গেছে। তার মানে এনার্জি দুটোটা সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই জন্য E1 ইকুয়াল টু E2, যেহেতু এনার্জি সমান। তো E1 এর ভ্যালু আমরা কত পাইছি, NH_F1, আর E2 এর ভ্যালু আমরা কত পাইছি, NH_F2। NH উপপক্ষ থেকে কেটে দাও, F1 ইকুয়ালস টু F2। অর্থাৎ যদি তোমার মাধ্যম চেঞ্জ করে তবে কম্পাঙ্ক সমান থাকবে, আর যদি তোমার তোমার মাধ্যম যদি ফিক্স থাকে তাহলে তোমার ব্যাক সমান থাকবে। ওকে, এই জিনিসটা হচ্ছে আমার এখানে একটা আলোচনার বিষয়। আশা করি তুমি এটা বুঝতে পারছো এখানে, আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা আরেকটা বিষয়ে যাই। আমরা আসো আমরা এখানে একটা তরঙ্গ নিয়ে চিন্তা করি। এখানে আমরা একটা তরঙ্গ নিয়ে চিন্তা করি। ধরো এটা হচ্ছে আমার একটা তরঙ্গ, ধরা যাক এখানে হচ্ছে আমার এটা একটা তরঙ্গ।
তাহলে দেখো আমরা আগেই শিখে আসছি, সেটা হচ্ছে যে এইখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টের দশা কত, 0 ডিগ্রি। এটা আমরা সিম্পল হারমোনিক মোশনে শিখছি। এটা হচ্ছে 2 পাই বা 360 ডিগ্রি, তাহলে এটা ডিগ্রি দিও না। তাহলে এখানে কত হবে, এটা হবে তোমার পাই, তাই না? এগুলো আমরা সবাই শিখে আসছি আগে। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস দেখো তো, এই যে এই দূরত্বটা কতটুকু, এই দূরত্বটা হচ্ছে তোমার ল্যামডা। তাহলে আমি যদি এটাকে এ পয়েন্ট নাম দিই কোনো কারণে, এটাকে আমি সাপোজ ধরো বি পয়েন্ট নাম দিচ্ছি, তাহলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি যে এ এর দশা কত, দশা মানে আমরা অ্যাঙ্গেল সব শিখে আসছি চ্যাপ্টার 8-এ, দশা হবে তোমার এখানে তুমি বলবো 0 রেডিয়ান। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বি এর দশা কত, তুমি তখন বলবো ভাই 2 পাই রেডিয়ান। আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি তাহলে এ ও বি এর দশা পার্থক্য কত, তখন তুমি আমাকে বলবা ভাই বি এর দশা পার্থক্য তো টোয়াইস পাই, এটা হচ্ছে 0, তাহলে দশা পার্থক্য কত হবে, টোয়াইস পাই, এত রেডিয়ান হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে যখনই পথের দৈর্ঘ্য ল্যামডা হয়ে গেছে তখন দশা পার্থক্য হয়ে গেছে টোয়াইস পাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ল্যামডা পথ পার্থক্যে দশা পার্থক্য কত, টোয়াইস পাই। তাহলে এমন যদি হয়, ধরো এখানে একটা তুমি পয়েন্ট নিছো আরেকটা, ধরো এটা সি পয়েন্ট, ধরো এইটার সাথে এটা ডিস্টেন্স ধরো এক্স, তাহলে আমরা এখন বের করতে যাচ্ছি বেসিক্যালি এই এক্স পথ পার্থক্যে কত হবে দশা পার্থক্য এক্স। তাহলে আমরা বলতে পারি সুতরাং এক্স পথ পার্থক্যে দশা পার্থক্য, এটাকে আমরা ফাই দিয়ে নাম দিই, এটা মানে হচ্ছে টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এক্স। তাহলে দশা পার্থক্যের আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম কত, এই যে ফাই ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এক্স পেয়ে গেলাম। ওকে, এটা হচ্ছে আমার জন্য একটা ইম্পর্টেন্ট ফর্মুলা দশা পার্থক্যের। দশা পার্থক্য ইকুয়ালস টু টোয়াইস পাই বাই ল্যামডা ডিভাইডেড বাই এক্স, যেখানে ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য আর এক্স মানে কি পথ পার্থক্য। দেখো এই যে এ এবং সি এর মধ্যে পথ পার্থক্য কত, এক্স, এটা হচ্ছে তোমার পথ পার্থক্য, যেটাকে আমরা এক্স দিয়ে চিহ্নিত করতেছি। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা, এরপর আসো, এবার আমরা একটা চলো এটাকে একটু করে চলো ভাঙানোর চেষ্টা করি। কীভাবে ভাঙাবো দেখো, আমরা কী শিখে আসছি ভাই, বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে আমি ল্যামডার জায়গায় কত লিখতে পারি, ভি ডিভাইডেড বাই এফ। আমরা জানি ল্যামডা মানে লিখতে পারি তাহলে কত, ভি ডিভাইডেড বাই এফ। তাহলে আসো ফাই, ফাই ইকুয়ালস টু কত দেখো তো, তাহলে আমরা লিখতে পারি টোয়াইস পাই বাই ল্যামডা, যেটা আছে ল্যামডার জায়গায় আমরা ভি ডিভাইডেড বাই এফ লিখতে পারি, আর এখানে তো এক্স আছে। তাহলে এখানে দেখো তো কী থাকতেছে, টোয়াইস পাই, এফটা তো পুরোটা যাবে, তাই না? অথবা তুমি এই 1 বাই এফকে কত লিখতে পারো, এই যে পর্যায়কাল বড় হাতের টি লেখা যায়, আমরা সবাই কি জানি এফ মানে কত, 1 বাই পর্যায়কাল বড় হাতের টি হয়, এটা আমরা আগে থেকে জানি। তাহলে এখানে ইন্টু এক্স। ওকে, এই জিনিসটা তুমি এখানে পাচ্ছ। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো এখানের মধ্যে, এই যে তরঙ্গটা, এই তরঙ্গটা কিন্তু আমার এখানে ভি বেগে গতিশীল হয়েছে, রাইট? দেখো ধরো যাক, আমি ধরে নিচ্ছি এ থেকে সিতে আসতে ধরো ছোট হাতের টি সময় লাগছে, ধরো এ থেকে সিতে আসতে কতটুকু সময় লাগছে, ছোট হাতের টি সময় লাগছে। তাইলে তুমি যদি এখন এখানে খেয়াল করে দেখো তো, যদি এই লাইনটা বরাবর, এই যে এটাও তো এ, তাই না? এই যে এসি লাইন বরাবর তুমি যদি এস ইজ ইকুয়াল টু বিটি সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কী পাই দেখো তো, আমরা এখানে আমরা লিখতে পারি এখানে এসি লাইন বরাবর এস ইকুয়ালস টু বিটি সূত্র ব্যবহার করে পাই। দেখো তো এসি লাইন বরাবর এস মানে কত, দৈর্ঘ্য, দৈর্ঘ্য এসি লাইন বরাবর দৈর্ঘ্য কত, এক্স, কত বেগে গেছে, ভি বেগে, সময় লাগছে কত, টি। তাহলে এখান থেকে দেখো তো আমরা এক্স ডিভাইডেড বাই ভি মানে আমরা কি লিখতে পারি, টি লিখতে পারি। দেখো এখানে এক্স ডিভাইডেড বাই ভি মানে কিন্তু আমরা টি লিখতে পারি। তাহলে টি মানে কি, এই বিন্দুতে পৌঁছাতে প্রয়োজনীয় সময়। তাহলে এখানে দেখো আমরা এই ফাই মানে আমরা কী পাইছিলাম, ফাই, এই যে দেখো ফাই, এখান থেকে আমরা পাইছি টোয়াইস পাই ডিভাইডেড বাই ভিটি। তা আমি এটা কাজ করি, বড় হাতের টিটাকে আলাদা লিখতেছি, এই এক্স বাই ভিকে তাহলে আমি এই পাশে লিখতেছি। তাহলে এখানে আমরা লিখতে পারি কত, টোয়াইস পাই বাই টি ইন্টু ছোটো হাতের টি। তাহলে বেসিক্যালি তাহলে আমরা ফাইয়ের ফর্মুলা পাইছি দুইটা, একটা হচ্ছে টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এক্স, আর একটা হচ্ছে টোয়াইস পাই বাই বড় হাতের টি ইন্টু ছোটো হাতের টি। তাহলে বড় হাতের টি আর ছোটো হাতের টির মধ্যে পরিচয়টা কি, এদের মধ্যে পার্থক্যটা কি, আমি আসলে আলোচনা করি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। সেকেন্ড ফর্মুলাটা তোমার বইতে প্রুফ করা নাই, কিন্তু সেকেন্ড ফর্মুলা থেকে অনেক ম্যাথ আসছে, সো এডমিশনে এই জন্য আমাদের এটা পড়তে হবে। আর সেখানে তাহলে আমরা একটু করে আলোচনা করি যে বড় হাতের টি দ্বারা কি বোঝাচ্ছে,
পর্যায়কাল, অর্থাৎ এইখান থেকে এ থেকে বিতে পৌঁছানোর জন্য যে সময় সেটাকে আমরা বলতে পারি বড় হাতের টি সময়। ছোট হাতের টি দ্বারা কি বোঝাচ্ছে? ছোট হাতের টি দ্বারা বোঝাচ্ছে যে বিন্দু মানে যে দুইটা বিন্দুর মধ্যে দশা পার্থক্য বের করবা ওই দুইটা বিন্দুর এক বিন্দু থেকে আরেক বিন্দুতে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সময়। তাহলে ছোট হাতের টি দ্বারা বোঝানো হচ্ছে যে দুইটি বিন্দু, যেমন এখানে আমরা এ এবং সি এর মধ্যে মাপতেছিলাম, তাই এ থেকে সিতে পৌঁছানোর প্রয়োজনীয় সময়। যে দুইটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য পরিমাপ করব সেগুলোর এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যেতে প্রয়োজনীয় সময়। আরেক বিন্দুতে যেতে প্রয়োজনীয় সময়। এটাই হচ্ছে আমার কি বলতো ভাই, এটাই হচ্ছে আমার এখানে ছোট হাতের টি। যেমন আমি যদি এক্সাম্পল দিই, এখানে সাপোজ ধরো এখানে মধ্যে আমি একটা তরঙ্গ চিন্তা করতেছি। ধরো এখানের মধ্যে সাপোজ আমি এটাকে ছোট করে রাখি, আরো সমস্যা নেই। ধরো এখানে আমি একটা তরঙ্গ চিন্তা করতেছি। তারপর ধরো আমি চাইতেছি এই বিন্দু এবং এই বিন্দুটার মধ্যে দশা পার্থক্য বের করতে। অর্থাৎ আমি যাচ্ছি, এটা ধরো আমি এ বিন্দু বললাম, এটা আমি বি বিন্দু বললাম, এই দুটার মধ্যে আমি দশা পার্থক্য বের করতে যাচ্ছি। তাহলে এখানে ফাইয়ের ফর্মুলা আমরা কত লিখতে পারি? টয়েস পাই বাই ল্যামডা ইন্টু এক্স। এক্স জিনিসটা কি? এই দুইটা বিন্দুর মধ্যে ডিস্টেন্স, এটা হচ্ছে পথ পার্থক্য এক্স। আর এখানে যদি আমরা লিখি যে টয়েস পাই বাই বড় হাতের টি ইন্টু ছোট হাতের টি, তাহলে ছোট হাতের টি জিনিসটা কি? এই দুইটা বিন্দুতে পৌঁছাইতে প্রয়োজনীয় সময়। আর বড় হাতের টি জিনিসটা কি? এই যে এখানে মেইন যে তোমার পর্যায়, এই পূর্ণ পর্যায়ে যে প্রয়োজনীয় সময়, এটা হচ্ছে বড় হাতের টি, আর এটার দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো এক্সাম্পল থেকে ছোট হাতের টি দ্বারা কি বোঝায় আর বড় হাতের টি দ্বারা কি বোঝায়। ধর এটাকে আমরা ওয়াই আর এখানে ধর আমরা টি লিখতে পারি। আচ্ছা, আশা করি তুমি এটা বুঝে গেছো ভাই। তাহলে চলো আমরা এর পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিকটার নাম হচ্ছে আমাদের এখানে তরঙ্গমুখ। তরঙ্গমুখ জিনিসটা কি? আশা করি তুমি এটা বুঝতে পারছো, এখানে কিন্তু এটা ইম্পর্টেন্ট অনেক। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করি তরঙ্গমুখ। তরঙ্গমুখের ইংলিশ নাম হচ্ছে ভাই ওয়েভ ফ্রন্ট। তরঙ্গমুখের ইংলিশ টার্মটা কি বলতো? ওয়েভ ফ্রন্ট। তাহলে আমরা বোঝার চেষ্টা করবো তরঙ্গমুখ জিনিসটা কি। তরঙ্গমুখ বোঝার জন্য আমি একটা তরঙ্গের সাহায্য নিব। এখানে আমরা একটা তরঙ্গের সাহায্য নেব। এখানে ধরো আমি এখানে একটা তরঙ্গ আঁকছি। ধরা যাক এটা হচ্ছে আমার একটা তরঙ্গ। এখন দেখো তো, আমরা সবাই জানি এই বিন্দুটার দশা কত হয়? 0 ডিগ্রি। আবার এটার দশা কত হয়? টয়েস পাই। তারপরে তোমার এটার দশা কত হয়? পাই হয়। এটা 0 ডিগ্রি না ধরে 0 ধরো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো তো, এটার দশা কত হবে? এই বিন্দুটার পাই বাই 2 হবে। এটার দশা কত হয়? 3 পাই বাই 2 হয়। এটা কত হয়? এই যে 2 পাইয়ের সাথে তুমি পাই বাই 2 যোগ করো, তাহলে 5 পাই বাই 2 আসবে, তাই না? এরকমই আসবে জিনিসটা। আচ্ছা, এখানে আসো, এখানে আমি তোমাকে একটা জিনিস বুঝাই। সেটা আমরা সবাই জানি যে 360 ডিগ্রি দশা পার্থক্যে বিদ্যমান সবগুলোকে আমরা আসলে সমদশা সম্পন্ন বিন্দু বলতে পারি। কেমনে? আমি তোমাকে জিনিসটা আসলে বুঝাই বলি। আমি চলো এখানে একটা বৃত্ত দিয়ে বুঝাই। তোমরা যারা এই আমার সিম্পল হারমোনিক মোশন চ্যাপ্টারটা আমার থেকে পড়ছো, তারা নিশ্চয়ই এগুলো বুঝবা, তাদের কোনো এগুলো সমস্যা হওয়ার কথা না। সাপোজ ধরো এখানে আমি একটা বৃত্ত দিয়ে বোঝাচ্ছি। ধরো এটা আমার একটা বৃত্ত। তো ধরো এটা হচ্ছে আমার সেন্টার, এটা হচ্ছে আমার একদম একটা লাইন। তো এই বিন্দুটা, এটা হচ্ছে আমার 0 ডিগ্রি। এখন তুমি ঘুরে 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 আবার এখানে আসছো, তখন সেটাকে তুমি কত বলতে পারো? 360 ডিগ্রি। আবার তুমি হচ্ছে ঘুরে 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 এখানে আসছো, তখন তুমি কি বলতে পারো? 720 ডিগ্রি।
এই যে 360 ডিগ্রি, 0 ডিগ্রি, 720 ডিগ্রি সব কিন্তু সেম পয়েন্টকেই নির্দেশ করতেছে। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানে আমি যদি তোমাকে আরও একটু এখানে জিনিসটা দেখাই, তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এখানে, এটার সাথে এটা ডিফারেন্স কত 360 ডিগ্রি, এটার সাথে এটা ডিফারেন্স কত 360 ডিগ্রি। তার মানে 360 ডিগ্রি ডিফারেন্স বা 360 ডিগ্রি পূর্ণ সংখ্যার গুণিতক যে ডিফারেন্সগুলো সবগুলোই আসলে কী করতেছে, সেম পয়েন্টকে নির্দেশ করতেছে। অনুরূপভাবে তুমি এখানেও দেখতে পারো, যেমন এই পয়েন্টটার দশা কত হবে, এই পয়েন্টটার দশা হচ্ছে 90 ডিগ্রি ধরো অ্যাঙ্গেল। তো তুমি এটাকে 360 ডিগ্রি ঘুরে আসো, তুমি দেখবা কত, এটা 450 ডিগ্রি থাকবে। আবার তুমি আরও 360 ডিগ্রি ঘুরে আসো, তখন দেখবা আরেকটা অ্যাঙ্গেল পাচ্ছ। তার মানে 360 ডিগ্রি যদি যায় তাহলে বেসিক্যালি তারা কিন্তু সেম দশাই এখানে নির্দেশ করে। যেমন এখানের মধ্যে তাহলে আমরা বলতে পারি, এখানের মধ্যে এই বিন্দু যেটা আছে π/2 এবং এখানে 5π/2 যেটা আছে, তুমি যদি এটাকে যদি আরও একটু বিস্তারিত করতা, আরেকটু যদি বিস্তারিত করতে এখানে যদি নিয়ে যাইতা, তাহলে কি আসতো দেখো, তাহলে এটা কত হইতো ভাই, এটা তোমার এখানে নিশ্চয়ই 7π/2 হইতো, রাইট। এটা কত হইতো বলো তো, 7π/2 হইতো। কারণ কেন, কারণ এটা 2π হইলে এটা 3π হইতো, এটা 4π হইতো, আর এটা 4, আচ্ছা এটা 9π/2 হইতো, সরি এটা কত হইতো, এটা 9π/2, এটা হইতো এখানে 9π/2। ওকে, কারণ 4π এর সাথে তুমি এখানে π/2 যোগ করতে হতো, তাহলে এটা 9π/2 হইতো। তাহলে এখানে দেখো এইটা এবং এটার মধ্যে ডিফারেন্স কিন্তু 360 ডিগ্রি, আবার এটার সাথে ডিফারেন্স কতটুকু 360 ডিগ্রি বা টুয়াইস পাই। তার মানে এরা আসলে সবগুলা এই তিনটা পয়েন্টই সেম পয়েন্টকে নির্দেশ করতেছে, তার মানে এটা সমদশা সম্পন্ন। এখন তুমি যদি কোনো কারণে এরা যে সমদশা সম্পন্ন আছে, এদেরকে যদি তুমি কোনো একটা লাইন দিয়ে যদি যোগ করে দাও, এদেরকে যদি কোনো কারণে কী করে একটা লাইন বা একটা তল দিয়ে যদি যোগ করে দাও, যদি আমার এখানে বাঁকা হয় সেটা সোজা হওয়ার কথা, আমি একটু সোজা করে আঁকি, তাহলে আমার চিত্রটা একটু আমি এটাকে একটু ঠিক করে দিই। হ্যাঁ, একটু আঁকা বাঁকা হয়েছে এটা, হ্যাঁ এবার ঠিক আছে। এই যে ধরো এটা যোগ করে দিয়ে আসো এটাকে, হ্যাঁ এই যে এই বিন্দুটা। ওকে, তাহলে এখানে দেখো, এখানে আমরা কি করছি, এখানে আমরা বলতেছি যে π/2, 5π/2, 9π/2 এরা কিসে আছে, সবাই সমদশায় আছে, কারণ সবার মধ্যে ডিফারেন্স হচ্ছে 360 ডিগ্রি বা 360 ডিগ্রি পূর্ণগুণিতক আকারে। যেমন এটার মধ্যে ডিফারেন্স কতটুকু 360 ডিগ্রি, এইটার মধ্যে হচ্ছে যে আবার এটাও 360 ডিগ্রি। তাহলে আবার এর পরবর্তীতে পাবা কত, 13π/2 পাবা। তাহলে এরা সবাই কিন্তু সমদশায় আছে। এখন সমদশা সম্পন্ন যে কণাগুলো আছে সেগুলোকে তুমি যে একটা তল দিয়ে যুক্ত করে দিছো না, বেসিক্যালি এই তলটাকে কি বলা হবে, এই তলটাকে বলা হবে তরঙ্গমুখ। তাহলে তরঙ্গমুখ জিনিসটা কি, সমদশা সম্পন্ন কণাগুলা যেই তলে অবস্থান করবে সেটাকে আমরা বলতে পারবো তরঙ্গমুখ। এখন তুমি বলতে পারো ভাই আমাকে আরেকটা তরঙ্গমুখের এক্সাম্পল দেখান। যেমন দেখো এটা কত 0, এটা কত টুয়াইস পাই, এটা 0, এটা টুয়াইস পাই, এটা কত 4π। দেখো তো এদের মধ্যে ডিফারেন্সগুলো 360 ডিগ্রি করে না, তাহলে এগুলোকে তুমি যদি মিলায় যদি এখানে যদি একটা তল চিন্তা করো, তাহলে এখানে যে তলটা তুমি পাইছো এটাও তাহলে এটা কী হবে, এটাও তাহলে একটা তোমার তরঙ্গমুখ হবে। ভাই তরঙ্গমুখের আরেকটা এক্সাম্পল দেখান। এটা 3π/2 হয়েছে, এখানে কত হবে, এটা হবে 7π/2। তো এই দুটার মধ্যে ডিফারেন্স কতটুকু 360 ডিগ্রি করে, তাহলে এই বিন্দুটা এবং এটার মধ্যে ডিফারেন্স 360 ডিগ্রি করে। তাহলে তুমি দুটোটাকে যদি যুক্ত করে দাও এখানে, তাহলে এখানে যে তলটা তুমি পাইছো এটাও তোমার এখানে কী হবে, তাহলে একটা তরঙ্গমুখ নির্দেশ করতেছে। তাহলে এটাও তোমার এখানে একটা তরঙ্গমুখ নির্দেশ করতেছে। তাহলে তরঙ্গমুখ জিনিসটা কি দাঁড়ালো, তাহলে সমদশা সম্পন্ন যে কণাগুলা যেই তলে অবস্থান করবে সেটাকে আমরা তরঙ্গমুখ বলবো। তাহলে এখানে যদি আমরা যদি এটা সংজ্ঞা দিতে চাই, তাহলে আমরা সংজ্ঞার এখানে লিখব সমদশা সম্পন্ন কণাগুলো যে তলে অবস্থান করে তাকে তরঙ্গমুখ বলে। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো তরঙ্গমুখ কাকে বলে।
যে এখানে যে তলটা তুমি পাচ্ছ সমতল সম্পন্ন সবগুলা কণার, বেসিক্যালি সেই তলগুলোকে কি বলা হবে? তরঙ্গমুখ বলা হবে। এখন আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য কোয়েশ্চেন আসে, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে একটা তরঙ্গের মধ্যে কয়টা তরঙ্গমুখ থাকে। তুমি তখন বলবা একটা তরঙ্গের মধ্যে অসীম সংখ্যক তরঙ্গমুখ থাকতে পারে। কেমনে ভাই? এটা একটা তরঙ্গমুখ, এটা একটা তরঙ্গমুখ, এটা একটা তরঙ্গমুখ। তুমি যদি এখানে একটা লাইন চিন্তা করো, এখানে একটা লাইন যদি চিন্তা করো, এই লাইনটাও কিন্তু একটা তরঙ্গমুখ হবে। এখানে যদি একটা লাইন চিন্তা করো, এই লাইনটাও একটা কী হবে? তরঙ্গমুখ হবে। কেন? কারণ এখানে দেখো, এইখানে যে পয়েন্টটা আছে, এটার যে দশা, এটার দশাও সেম হবে, এটার দশাও সেম হবে। তাহলে এটা কিন্তু তরঙ্গমুখ একটা। তাহলে এরকম করে অসীম সংখ্যক তুমি কি পাবা? তরঙ্গমুখ পাবা। তাহলে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে একটি তরঙ্গের মধ্যে অসীম সংখ্যক তরঙ্গমুখ থাকতে পারে, অথবা অসীম সংখ্যক তরঙ্গমুখ থাকবে। ওকে, তাহলে তুমি যদি কখনো জিজ্ঞেস করে একটা তরঙ্গের মধ্যে কটা তরঙ্গমুখ থাকে, তখন তুমি বলবো অসীম সংখ্যক থাকে। ওকে ভাই, আজকে আমার হাতে সময় নাই, নাহলে এগুলো পড়াই দিতাম, এগুলো নেক্সট দিন পড়াই দিব। তাহলে আজকে ভিডিওটা তোমার যদি ভালো লাগে, তুমি ভিডিওতে লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।